হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সায়েন্স নিয়ে পড়ছো এবং বায়োলজিক্যাল সায়েন্স তোমাদের যাদের সাবজেক্ট আছে, তারা অনেকেই স্বপ্ন দেখো নিট এক্সামিনেশন দেবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাদের অনেকেই এরকম আছো যে অনেক অর্থ দিয়ে তোমরা কোচিং সেন্টারে ভর্তি হতে পারে না। তো সেই কারণের জন্য অনেক স্টুডেন্ট আছে যারা প্রথমেই আশা ছেড়ে দেয়, কারণ তারা হয়তো ভাবে যে যারা কোচিং সেন্টারে পড়ছে, নামি দামি কোচিং সেন্টারে অনেক টাকা দিয়ে পড়ছে, তো নিট কেবলমাত্র তাদের জন্য। যারা কোচিং সেন্টারে পড়তে পারে না তো তাদের জন্য নিট নয়। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে এরকম ভাবার কোনো কারণ নেই। তুমি যদি স্ট্র্যাটেজিক ওয়েতে তুমি যদি প্রিপারেশান নাও, প্রপার গাইডেন্স তোমার যদি ঠিকঠাক থাকে, তাহলেই কিন্তু নিট এক্সামিনেশন ক্র্যাক করতে পারবে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেডিকেশন এবং তার সঙ্গে সঙ্গে প্রপার গাইডেন্স। এই দুটো বিষয় তোমার যদি থাকে, সহজেই তুমি নিট ক্র্যাক করতে পারবে। সেই জন্য কোনো একটা ভালো স্যারের আন্ডারে তোমরা যদি পড়ো, তাহলেও কিন্তু হবে। অনেক বড় কোচিং সেন্টারে তোমার পড়ার দরকার নেই। এর সাথে সাথে বলি, অনেক কিছু ইনফরমেশন, অনেক কিছু মেটেরিয়ালস পড়ারও দরকার নেই, কারণ ব্রেন তো আমাদের ছোট। তাহলে সেই ব্রেনেতে অনেক কিছু ইনফরমেশন তুমি পড়লেও সেগুলো মনে থাকবে না, বা বিভিন্ন ইনফরমেশন তুমি যদি পাও বা তুমি যদি কনসাল্ট করার চেষ্টা করো, তখন কিন্তু তুমি পাজলড হয়ে যাবে। আলটিমেটলি প্রিপারেশন তোমার হ্যাম্পার হবে। সেই জন্য যেটা তোমাদের দরকার সেটা হচ্ছে স্মার্ট প্রিপারেশন। তো তোমাদেরকে আমি যেটা সাজেশন দেবো, যারা এরকম স্টুডেন্ট আছো যে কোনো কোচিং সেন্টারে যারা পড়ছো না, তো তাদেরকে আমি এটাই সাজেশনস দেবো যে তোমার হাতের কাছে যদি এনসিইআরটি বই থাকে বায়োলজিক্যাল সায়েন্সের, তো এনসিইআরটি বই একদম ভালো করে পড়ো। প্রত্যেকটা লাইন এনসিইআরটি ভালো করে পড়ো, কারণ নিটেতে যে কোয়েশ্চেন্স আসে সেগুলো প্রধানত লাইন থেকে তুলেই কোয়েশ্চেন্স আসে। এবং তার সঙ্গে সঙ্গে কনসেপ্ট ক্লিয়ার করো। যে কয়েকটা ওয়ার্ড আছে, যে সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, তো সেই ওয়ার্ডগুলো থেকে কনসেপশন ক্লিয়ার করো। এর সাথে সাথে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স ফলো করো। সুতরাং প্রথমে এনসিইআরটি বই পড়ো, তারপরে এই যে অংশগুলো আমি তোমাদেরকে বলছি, এগুলো দরকার হলে তোমরা নোট ফর্মে লিখে নিতে পারো। নিজের নোট কিন্তু গুরুত্বপূর্ণ, তো নোট ফর্মে লিখে নেবে। এবং তার সাথে সাথে তোমাদের যে বোর্ডের বই আছে সেই বইটা পড়ো, এবং তারপরে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, নিটেতে প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্স আছে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ ফলো করো, তাহলেই তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। শুধুমাত্র তোমাদেরকে একটা কাজ করতে আমি সাজেশনস দেবো, যে কোথাও যদি মক টেস্ট দেওয়ার যদি সুযোগ পাও, তোমাদের হাতের কাছে যদি সুযোগ থাকে, তাহলে মক টেস্টটা একটু দেওয়ার চেষ্টা করবে। আমি যেটা করছিলাম, তো সেটা হচ্ছে যে এনসিইআরটির প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করছিলাম। এনসিইআরটি থেকে চ্যাপ্টার ধরে ধরে প্রতিদিন আমি এক একটা চ্যাপ্টার আলোচনা করব। এনসিইআরটি পড়াটাও কিন্তু শিখতে হবে। অর্থাৎ এনসিইআরটিতে তোমাদের ক্লাস 11-এ দেখবে মোট 5টা ইউনিট আছে, এবং 5টা ইউনিটে অনেকগুলো করে চ্যাপ্টার আছে। যেমন ফার্স্ট যে ইউনিট আছে, তো ফার্স্ট ইউনিটে 2টো চ্যাপ্টার আছে। আগের দিন আমি প্রথম চ্যাপ্টার কমপ্লিট করেছি, আজকে সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট করবে, এর পরের দিন থার্ড, এবং পরের দিন ফোর্থ চ্যাপ্টার কমপ্লিট করবে। তাহলে ইউনিট 1 টোটাল কমপ্লিট হয়ে যাবে, রাইট? তো এরকমভাবেই স্ট্র্যাটেজি নিয়ে টোটাল এনসিইআরটি আমি তোমাদের কভার করে দেওয়ার চেষ্টা করব। একটু আমার চ্যানেল ফলো করবে, তাহলেই দেখবে যে তোমাদের প্রিপারেশনে অনেকটাই তোমরা হেল্প পাবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি শুরু করছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তো ট্যাক্সোনমিতে আমরা দেখেছিলাম ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন এবং নেমিং। এই 4টে স্টেজ ছিল ট্যাক্সোনমিতে। তো তার মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট যে স্টেজ, তো সেটাই হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে কি, সিমিলারিটি এবং ডিসিমিলারিটির ওপর বেশ করে জীবদেরকে গ্রুপিং করার যে প্রসেস, তো তাকেই বলা হয় ক্লাসিফিকেশন। যেমন ধরা যাক, কোনো একটা স্কুলেতে বিভিন্ন ক্লাসের প্রধানত স্টুডেন্ট আছে। কেউ হয়তো ক্লাস 5-এ পড়ে, তাদের এক রকমের এজ, আবার কেউ হয়তো 6-এ পড়ে, তাদের এক রকমের এজ। তাহলে যাদের যাদের ধরা যাক 11 বছর বয়সে, কেউ হয়তো, আমি ধরছি যে সাপোজ কারো হয়তো 11 ইয়ার্স এজ, তাহলে যত স্টুডেন্ট যাদের 11 ইয়ার্স এজ আছে তাদেরকে একটা গ্রুপ করে দাও। যাদের 12 ইয়ার্স এজ আছে তাদেরকে একটা গ্রুপ করে দাও। যাদের 16 ইয়ার্স এজ আছে তাদের ক্লাস 10-এ ভর্তি করে দাও। তাহলে সিমিলারিটি এবং ডিসিমিলারিটির উপর বেশ করে এই যে জীবেদেরকে যে গ্রুপিং করার যে প্রসেস, তো তাকেই আমরা বলবো ক্লাসিফিকেশন। তো এই ক্লাসিফিকেশন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ফলো করা হয়। অর্থাৎ ক্লাসিফিকেশন মানেই হচ্ছে সিমিলারিটি এবং ডিসিমিলারিটির ওপর বেশ করে, সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ওপর বেশ করে জীবেদেরকে গ্রুপ করার প্রসেস। ক্লাসিফিকেশন চ্যাপ্টারের যে অংশগুলো আছে, আগে প্রথমে তোমাদেরকে দেখাই। বিভিন্ন বিজ্ঞানী সময় যত গেছে বিভিন্নভাবে জীবেদেরকে ক্লাসিফিকেশন করার চেষ্টা করেছেন, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের জীব আবিষ্কার হয়েছে। সায়েন্স যত প্রোগ্রেস করেছে, তত এক্ষেত্রে বিভিন্ন রকমের স্পিসিসের তত আবিষ্কার হয়েছে, ডিসকভারি হয়েছে। মাইক্রোস্কোপের আবিষ্কার যত হয়েছে, তত আরও কমপ্লেক্স অর্গানিজমসের
তখন আবিষ্কার হয়েছে। তো সেই কারণের জন্য বিভিন্ন সময়ে ক্লাসিফিকেশান বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে, এবং সেই জন্যই কোন সায়েন্টিস্ট কোন ধরনের ক্লাসিফিকেশান দিয়েছিলেন তোমাদেরকে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানে সেই অংশগুলো তোমাদেরকে পড়তে হবে। ওকে, তো এই বিষয়গুলো যেমন তোমাদেরকে পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে দেখো কিছু কিছু কিংডম আছে, যেমন কিংডম মোনেরা। কিংডম মোনেরা মানে কি? প্রোক্যারিওটস। প্রোক্যারিওটস মানে কি? যারা ব্যাকটেরিয়া। তো সেই ব্যাকটেরিয়া সম্পর্কে ভালো করে পড়তে হবে, রাইট? ব্যাকটেরিয়া সম্পর্কে কনসেপশন নিতে হবে, ব্যাকটেরিয়া কত রকমের হয়, তো সেগুলো সম্পর্কে কনসেপশন রাখতে হবে। এর সাথে সাথে কিংডম প্রোটিস্টা। তো কিংডম প্রোটিস্টা মানে হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওটস। ভালো করে মাথায় রাখবে, এককোষী ইউক্যারিওটিক যে সমস্ত জীব, দেখো ব্যাকটেরিয়াও কিন্তু এককোষী, কিন্তু ব্যাকটেরিয়া প্রোক্যারিওটস, অর্থাৎ তার মধ্যে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তো সেই জন্যই সেটা কিংডম মোনেরার অন্তর্গত। এই কিংডম মোনেরার আন্ডারে কত রকমের জীব আছে সেটা পড়তে হবে। এবং কিংডম প্রোটিস্টা মানে কি? কিংডম প্রোটিস্টা হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওটস, মানে এককোষী ইউক্যারিওটিক অর্গানিজম। তাহলে কিংডম প্রোটিস্টার আন্ডারে কোন কোন জীব আছে, তো সেগুলো তোমাদেরকে পড়তে হবে, তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স পড়তে হবে, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। এবং লাস্ট যেটা পড়তে হবে তো সেটা হচ্ছে ফাঞ্জি, রাইট? লাস্ট যেটা পড়তে হবে তো সেটা হচ্ছে ফাঞ্জি। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানে প্রধানত এই অংশগুলোই আছে, অর্থাৎ কিংডম মোনেরা আছে, তার সঙ্গে সঙ্গে কিংডম প্রোটিস্টা আছে, এবং তার সাথে সাথে কিংডম ফাঞ্জি আছে। আর লাস্ট যে পোর্শন আছে তো সেটি হচ্ছে ভাইরাস। দেখো ভাইরাস হচ্ছে এমন একটা বস্তু তো যেটা প্রধানত জীব আর জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, তো সেই ভাইরাস সম্পর্কেও কিন্তু পড়তে হবে। এবং কিছু ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস আছে, সামারি আছে ইত্যাদি। তো এগুলো নিয়েই প্রধানত বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং প্রচুর প্রশ্ন দেওয়া হয়, এবং একদম বায়োলজির বেস বলতে পারো এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। একটা বেসিক কনসেপশন দিয়ে দিলাম, একটা বেসিক আইডিয়া দিলাম। এবার দেখো এক্ষেত্রে টোটালি কিন্তু এনসিইআরটি বেসড আছে, কোনো কিছু বিষয় কোনো এক্সট্রা লেখা নেই। আমি শুধুমাত্র কিছু কিছু বিষয় তোমাদেরকে এক্সট্রা বলবো কনসেপশন দেওয়ার জন্য, যেটাও কিন্তু দরকার। এবারের নিট পরীক্ষার কোয়েশ্চেন্স দেখলেই বুঝতে পারবে যে কিছু বিষয় কিন্তু তোমাদেরকে এক্সট্রা জানা দরকার। দেখো অ্যারিস্টটল বলছেন ফাউন্ডার অফ ট্যাক্সোনমি, এবং তার সঙ্গে সঙ্গে আর্লিয়েস্ট অ্যাটেম্পট, এবং তাকে বলা হয় যে প্রথম ট্যাক্সোনমিস্ট অ্যারিস্টটল। তিনি 384 বিসিতে তিনি ছিলেন, এবং যীশু খ্রিস্টের জন্মের 384 বছর আগে তিনি প্রধানত জীবদেরকে বিভিন্নভাবে ক্লাসিফাই করার চেষ্টা করেছিলেন, এবং তাকে যেমন বলা হয় ফাদার অফ বায়োলজি, এবং তার সঙ্গে সঙ্গে তাকে বলা হয় ফাদার অফ জুলজিও বলা হয়। এবং একটা বিষয় মাথায় রাখবে, বায়োলজি এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন কিন্তু ল্যামার্ক এবং ট্রেভিরেনাস। অনেকে বলে যে ল্যামার্ক, অনেকে বলে ট্রেভিরেনাস, কিন্তু দুজনেইকেই ক্রেডিট দেওয়া হয় বায়োলজি শব্দটা ব্যবহার করার জন্য। তো অ্যারিস্টটলকে বলা হচ্ছে ফাউন্ডার অফ ট্যাক্সোনমি, তিনি ছিলেন প্রথম ট্যাক্সোনমিস্ট, এবং আর্লিয়েস্ট অ্যাটেম্প টু ক্লাসিফাই দ্য অর্গানিজম। কিভাবে অর্গানিজমকে ক্লাসিফাই করেছিলেন? দেখো আগে যে ক্লাসিফিকেশন ছিল সেটা কিন্তু কোনগুলো উপকারী এবং কোনগুলো অপকারী এগুলোর ওপর বেস করে ক্লাসিফিকেশন স্কিম ছিল, কিন্তু সেটা কিন্তু সায়েন্টিফিক নয়, একটা সুপারফিশিয়াল ক্লাসিফিকেশন। কিন্তু এক্ষেত্রে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বলতে সায়েন্টিফিক অ্যাপ্রোচ, সায়েন্টিফিক ক্যারেক্টারের উপর বেশ করে জীবদেরকে শ্রেণীবিন্যাস করা, তো এটাইকেই আমরা বলবো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তো অ্যারিস্টটল কি বলছেন, যে সমস্ত এনিম্যালসের রেড ফ্লুইড থাকে, রেড ব্লাড থাকে, তো তাদেরকে বলা হয় এনাইমা। কিভাবে মনে রাখবে? রেড, আরইডি, রেড, তাহলে রেড হচ্ছে এনাইমা। আর যাদের ক্ষেত্রে রেড ফ্লুইড থাকে না, এক্ষেত্রে ক্রস দিয়ে আছে, তো তারাই হলো অ্যানাইমা। ঠিক আছে, এনিমা আর এনাইমা। আর প্ল্যান্টসকে তিনি ভাগ করেছিলেন হার্ব, শ্রাব এবং ট্রিতে। হার্ব মানে কি? ছোট ছোট রসালো যে সমস্ত উদ্ভিদ, তো সেগুলোকেই বলা হয় হার্ব। এবং শ্রাব মানে কি? গুল্ম, মানে যেমন জবা গাছ, এটা হচ্ছে শ্রাব। আর ট্রি মানে বড় গাছ। সো ইউজড মরফোলজিক্যাল ক্যারেক্টার অফ দ্য প্ল্যান্ট। তাহলে দেখো তিনি কিন্তু সাইন্টিফিক ক্যারেক্টার ইউজ করছেন, একটা ব্লাডের কালার, এবং আরও একটা হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টার, মানে বাইরের ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম সাইন্টিফিক অ্যাপ্রোচ অফ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এবং এই যে কিংডমস, দেখো এই যে এরপরে আমরা যেটা দেখবো সে ডিফারেন্ট টাইপের কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তাহলে টু কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন কে দিয়েছিলেন? ওটাতে ছিল অ্যারিস্টটলের ক্লাসিফিকেশন স্কিম। কিন্তু টু কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন দিয়েছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, এবং তিনি পৃথিবীতে যত জীব আছে তাদেরকে দুটো কিংডমে ভাগ করেছিলেন, একটা প্ল্যান্টি আর একটা এনিমেলিয়া। তাহলে আমাদেরকে দেখতে হবে যে প্ল্যান্টির কি ক্যারেক্টার্স আছে এবং এনিমেলিয়ার কি ক্যারেক্টার্স আছে। দেখো প্ল্যান্টি রেসপন্স টু এক্সটার্নাল স্টিমুলাস, প্ল্যান্টের ক্ষেত্রে প্রধানত কোনো রকম নার্ভাস সিস্টেম থাকে না, এবং সেই কারণের জন্য তারা এক্সটার্নাল স্টিমুলাসকে প্রধানত নার্ভাস সিস্টেমের সাহায্যে তারা সেন্স করতে পারে না, কিন্তু এনিম্যাল জেনারেলি সেটাকে সেন্স করতে পারে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো মোড অফ নিউট্রিশন, প্ল্যান্টির ক্ষেত্রে অটোট্রফিক মোড অফ নিউট্রিশন দেখা যায়।
অটোট্রফিক মানে এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, এরা ফটোসিনথেসিস করতে পারে। এবং এনিমেলিয়া হেটারোট্রফিক মোড অফ নিউট্রিশন দেখায়। হেটারোট্রফিক মানে কি এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, দ্যাট মিনস এরা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে না। দে আর ডিপেন্ডেন্ট আপন প্ল্যান্টস ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, রাইট? তাহলে এরা হেটারোট্রফিক। এবং লোকোমোশন, প্ল্যান্ট তো অবশ্যই মুভ করতে পারে না, কিন্তু এনিম্যালস কিন্তু মুভ করতে পারে। যে সমস্ত প্ল্যান্ট মুভ করতে পারে যেমন ক্ল্যামাইডোমোনাস ভলভক্স, এরা মুভ করতে পারে। আবার যেসব এনিম্যাল মুভ করতে পারে না যেমন পরিফেরা, ঠিক আছে, স্পঞ্জ, এরা কিন্তু মুভ করতে পারে না। ইট ইজ এক্সেপশন। এবং বায়োলজিকে বলা হয় সায়েন্স অফ এক্সেপশন। প্রত্যেকটা ক্ষেত্রে বায়োলজিতে আমরা এক্সেপশন দেখতে পাই। প্ল্যান্টসের ক্ষেত্রে দেখো সেল ওয়াল আছে, মানে কোষ প্রাচীর আছে, কিন্তু এক্ষেত্রে এনিম্যালসের ক্ষেত্রে কোনো রকম সেল ওয়াল থাকে না। আবার এই যে সেল ওয়াল আছে, এই সেল ওয়ালের কম্পোজিশন ডিফারেন্ট। যেমন এনজিওস্পার্ম যে সমস্ত প্ল্যান্ট আছে বা বেশিরভাগ উদ্ভিদের সেল ওয়াল, কোষ প্রাচীরের অন্যতম প্রধান উপাদান হলো সেলুলোজ। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটাইড ও গ্লাইক্যান বা মিউরিন। এবং ফাঞ্জির সেল ওয়ালের প্রধান উপাদান হচ্ছে কাইটিন। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় এই সেল ওয়ালের এই জায়গা থেকে। এবং এনিম্যালসের ক্ষেত্রে কোনো সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকে না। এবং কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল প্ল্যান্টসের ক্ষেত্রে থাকে না, কিন্তু এনিম্যালসের ক্ষেত্রে থাকে। কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল মানে অসমো রেগুলেশনে হেল্প করে, ওয়াটার অ্যাবসর্ব করতে পারে অথবা ওয়াটারকে রিলিজ করতে পারে, রাইট? এনসিইআরটিতে যে বিষয়গুলো দেওয়া আছে তো সেটাই প্রথমত এই নোটসের মধ্যে মেনশন করা আছে, আমি সেগুলোই বলছি। এবং স্পেসিফিক্যালি এগুলোই তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে টু কিংডম সিস্টেমের পরে যে সিস্টেম এলো তাকেই আমরা বলবো থ্রি কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এবং এই থ্রি কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন দিয়েছিলেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। এবং আর্নেস্ট হেকেল দুটো কিংডমের সঙ্গে আরও একটা কিংডমকে যোগ করলেন, তো তার নাম হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টা মানে কি? দেখো তিনি কাকে যোগ করছেন? প্রোটিস্টা। থ্রি কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনে তাহলে কে যোগ হচ্ছে? প্রোটিস্টা। তো প্রোটিস্টা মানে কি? প্রোটিস্টা মানে হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওটস, মানে এককোষী ইউক্যারিওটিক জীব যারা, তো তাদেরকেই আমরা বলবো প্রোটিস্টা। যেমন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স মানে এরা এনিম্যাল, কিন্তু এককোষী এনিম্যাল। এরপরে দেখো ফোর কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন এলো। এবং ফোর কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনে কোপল্যান্ড দিয়েছিলেন। এবং এক্ষেত্রে দেখো নতুন যে কিংডম যোগ হলো থ্রি কিংডমের সঙ্গে, তো তার নাম হচ্ছে মোনেরা। তাহলে প্রথমে প্ল্যান্টটি ছিল, তারপর এনিমেলিয়া, তারপর প্রোটিস্টা, এবং সবশেষে এলো মোনেরা। তাহলে ফোর কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন। আর ফাইভ কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন দিয়েছিলেন বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার। 1969 সালে তিনি দিয়েছিলেন। এবং এক্ষেত্রে তিনি নতুন একটা কিংডমকে অ্যাড করলেন, সেটা হচ্ছে ফাঞ্জি। এতদিন যে ক্লাসিফিকেশন ছিল, মানে আপ টু ফোর কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন পর্যন্ত, এই যে ফাঞ্জি বা ছত্রাক, এরা প্রধানত প্ল্যান্টস গ্রুপের মধ্যে ছিল। কিন্তু বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার প্রথম প্ল্যান্টকে, ফাঞ্জিকে প্রথম তিনি প্ল্যান্ট গ্রুপ থেকে আলাদা করলেন। সুতরাং আর.এইচ. হুইটেকার প্রপোজড ফাইভ কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তো ফাইভ কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন কিসের ওপর বেশ করে করা হয়? প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। ফাইভ কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন মেনলি বেসড অন নিউট্রিশন। নিউট্রিশন মানে কি? কারা অটোট্রফিক নিউট্রিশন দেখায়, কারা হেটারোট্রফিক নিউট্রিশন দেখায়, তার উপর বেশ করে করা হয়। বডি অর্গানাইজেশন, বডি অর্গানাইজেশন মানে কি? এক্ষেত্রে কারা প্রোক্যারিওটস, কারা ইউক্যারিওটস ইত্যাদি। রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন মানে কি? আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে, কে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। ফাইলোজেনেটিক রিলেশনশিপ এবং সেল স্ট্রাকচার, রাইট? তো এগুলোর উপর বেশ করে এতগুলো ক্রাইটেরিয়া, 5টা ক্রাইটেরিয়ার উপর বেশ করে প্রধানত ফাইভ কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন করা হয়েছে। তবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মোড অফ নিউট্রিশন। এরপরে দেখো ড্রব্যাকস অফ আর্লিয়ার ক্লাসিফিকেশন, মানে আগেকার যে ক্লাসিফিকেশন ছিল ফাইভ কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনের আগে যে সমস্ত ক্লাসিফিকেশন ছিল, দেখো প্রোক্যারিওটস অ্যান্ড দ্য ইউক্যারিওটস আর প্লেসড টুগেদার। প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস, প্রোক্যারিওটস মানে যেমন ব্লু গ্রিন অ্যালগি এবং ব্যাকটেরিয়া, এবং তার সঙ্গে সঙ্গে ইউক্যারিওটস মানে গ্রিন অ্যালগি, এদেরকে একসঙ্গে রাখা হয়েছে, মানে এদেরকে প্রধানত প্ল্যান্ট গ্রুপের মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে? কিন্তু যদিও তারা প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস ডিফারেন্ট, তাদের সেল স্ট্রাকচার ডিফারেন্ট, তবুও তাদেরকে একই গ্রুপে রাখা হয়েছে। এবং ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার অর্গানিজমসকে একই গ্রুপে রাখা হয়েছে। যেমন ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেল্লা এবং স্পাইরোগাইরা, এদেরকে একই গ্রুপে রাখা হয়েছে, যদিও একটা এককোষী এবং আর একটা বহুকোষী। যেমন ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেল্লা এরা এককোষী, আবার এরা কিন্তু বহুকোষী। তাহলে ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেল্লা এরা প্রধানত ইউনিসেলুলার, এরা প্রধানত এককোষী হওয়ার কথা ছিল, কিন্তু এদেরকে একসঙ্গেই রাখা হয়েছে। এবং অটোট্রফ অ্যান্ড দ্য হেটারোট্রফ, মানে প্ল্যান্টস এবং ফাঞ্জি আর প্লেস টুগেদার। অটোট্রফ এবং হেটারোট্রফ মানে প্ল্যান্টকে এবং ফাঞ্জিকে আবার প্ল্যান্ট গ্রুপের মধ্যে রাখা হয়েছিল। তো এটাই প্রধানত ড্রব্যাকস অফ দ্য আর্লিয়ার ক্লাসিফিকেশন। আর আর.এইচ. হুইটেকারের যে ক্লাসিফিকেশন আছে, যেটা ফাইভ কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন, দেখো কত সুন্দরভাবে এটা হচ্ছে আর.এইচ. হুইটেকার।
এবং RH হুইটেকার প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটসকে তিনি সেপারেট করেছিলেন। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটসকে সেপারেট করেছিলেন এবং ইউনিসেলড এবং মাল্টিসেলড ওয়ার সেপারেটেড, ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার অর্গানিজমকে সেপারেট করেছিলেন এবং অটোট্রফ আর হেটারোট্রফকে তিনি কিন্তু সেপারেট করেছিলেন। ঠিক আছে, আচ্ছা এই জায়গাতে আমি একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দেব। দেখো, যদি এরকম দেয় তোমাদের এমসিকিউতে, যদি এরকম কোয়েশ্চেন্স দেয় যে 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন কিসের ওপর বেশ করে করা হয়েছিল, এই সবকটা যদি দিয়ে দেয় অপশান, তাহলে তোমরা অবশ্যই যাবে মোড অফ নিউট্রিশনের ওপর বেশ করে। কেন? কারণটাই হচ্ছে এটা, দেখো 4 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন পর্যন্ত যিনি দিয়েছিলেন তো তিনি হচ্ছেন বিজ্ঞানী কোপল্যান্ড। কোপল্যান্ড এই মোনেরা পর্যন্ত প্রধানত দিয়েছিলেন। তাহলে নতুন যে গ্রুপ যেটাকে RH হুইটেকার দিচ্ছেন তো সেটাই হচ্ছে কিংডম ফাঞ্জি, এবং কিংডম ফাঞ্জি কিন্তু হেটারোট্রফ মানে মোড অফ নিউট্রিশনের ওপর বেশ করেই মেনলি তিনি টার্গেট করেছিলেন ক্লাসিফিকেশনের। এবং সেই কারণের জন্য সমস্ত অপশান যদি দেয় তাহলে চয়েস করতে তোমাকে যদি বলে তাহলে মোড অফ নিউট্রিশনটা চয়েস করতে পারো। ঠিক আছে, মানে চয়েস করাটা উচিত যেটা মনে হয়। তো এই যে RH হুইটেকার, তো RH হুইটেকার তিনি 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন দিয়েছিলেন 1969-এ। 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন দিয়েছিলেন। ঠিক আছে, সো দিস ইজ RH হুইটেকার। বুঝতে পারছো, এক্ষেত্রে তার সিগনেচার আছে RH হুইটেকার, কত সুন্দর এক্ষেত্রে। আচ্ছা যাই হোক, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 5th কিংডম, মানে 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনে কি বলা হচ্ছে। দেখো 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনে কে কে আছে? প্ল্যান্টি আছে, এনিম্যালিয়া আছে, প্রোটিস্টা আছে, মোনেরা আছে এবং ফাঞ্জি আছে। এবং তার সঙ্গে সঙ্গে এই 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনে প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটসকে আলাদা করা হয়েছে। তো প্রোক্যারিওটস তাহলে কারা? মোনেরা, অর্থাৎ এই যে মোনেরা যে গ্রুপ আছে তারা সবাই কিন্তু প্রোক্যারিওটস, এবং তার সঙ্গে সঙ্গে বাকি যারা গ্রুপ আছে তারা সবাই কিন্তু ইউক্যারিওটস। মানে মোনেরার মধ্যে সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু বাকি যতগুলো গ্রুপ আছে তাদের সেলেতে ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস থাকে, রাইট? তো বাকি যে গ্রুপগুলো আছে তাহলে কোনগুলো ইউক্যারিওটস? দেখো প্ল্যান্টি আছে, উদ্ভিদ আছে, এনিম্যালিয়া আছে, প্রোটিস্টা আছে এবং ফাঞ্জি আছে। আবার এই যে ইউক্যারিওটস যারা আছে তাদেরকে আবার ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার এই দুটো গ্রুপে ভাগ করা যায়। তাহলে ইউনিসেল কোনটা? দেখো ইউনিসেল তাহলে সেপারেট হয়ে যাচ্ছে, প্রোটিস্টা তাহলে সেপারেটেড হয়ে যাচ্ছে। সো দিস ইজ ইউনিসেলুলার মানে এক কোষে। আর এক্ষেত্রে মাল্টিসেলুলার আমরা দেখতে পাচ্ছি প্ল্যান্টি, এনিম্যালি এবং ফাঞ্জি। এরপরে আমরা পুষ্টিতে চলে আসি। তাহলে মোড অফ নিউট্রিশন দেখো অটোট্রফ আর হেটারোট্রফ। তাহলে অটোট্রফ কোনগুলো? অবভিয়াসলি প্ল্যান্টি, তারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। আর হেটারোট্রফ তাহলে কারা? এনিম্যালি এবং ফাঞ্জি। আবার দেখো সেলওয়াল কার মধ্যে আছে? সেলওয়াল কার মধ্যে নেই? সেলওয়াল আছে ফাঞ্জিতে, আর সেলওয়াল নেই কোথায়? এনিম্যালিয়াতে, রাইট? সুতরাং এটা হচ্ছে বেসিস অফ ক্লাসিফিকেশন। প্রকৃতপক্ষে প্রত্যেকটা স্টেজে কিভাবে কিভাবে এই যে প্রত্যেকটা গ্রুপকে কত সুন্দরভাবে এক্ষেত্রে সেপারেটেড করা আছে। ওকে, একদম তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। এরপরে দেখো 6th কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তো 6th কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন দিয়েছিলেন বিজ্ঞানী কার্ল উজ। তিনি ছিলেন এলেন্স ইউনিভার্সিটির সায়েন্টিস্ট বিজ্ঞানী কার্ল উজ। তো কার্ল উজের যে সিস্টেম অফ ক্লাসিফিকেশন তাকে 3 ডোমেন সিস্টেম অফ ক্লাসিফিকেশনে বলা হয়। তিনি কি করেছিলেন? এই যে কিংডম যে মোনেরা, তো সেই মোনেরাকে স্প্লিট করে দিয়েছিলেন। কিংডম মোনেরাকে দুটো গ্রুপে তিনি রেখেছিলেন, একটা আর্কি ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, এবং তার সঙ্গে সঙ্গে ইউক্যারিয়া। তিনি বলছেন যে পৃথিবীতে মোট 3টে ডোমেন আছে, একটা আর্কি ব্যাকটেরিয়া, একটা ইউ ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ইউক্যারিওটস। সুতরাং এই 3টে ডোমেন এরা কিন্তু কিংডমেরও ওপরে। তাহলে আমরা যদি এইভাবে হায়ারার্কিয়াল সিস্টেম লিখি তো প্রথমে যেটা আসবে তো সেটা হচ্ছে ডোমেন, এবং তারপরে যেটা আসবে তো সেটা হচ্ছে কিংডম, রাইট? এবং তারপরে যেটা আসবে তো সেটা হচ্ছে ফাইলাম। তাহলে দেখো ডোমেন কিন্তু কিংডমেরও ওপরে, এবং এই ডোমেনকে আমরা আবার বিভিন্ন কিংডমে আমরা ভাগ করতে পারি। তাহলে দেখো মনে রাখা স্প্লিট করছেন আর্কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া মানে কি? যে সমস্ত ব্যাকটেরিয়া, যে সমস্ত প্রোক্যারিওটস এক্সট্রিম কন্ডিশনে থাকে তো তারাই আর্কি ব্যাকটেরিয়া। যেমন মিথানোকক্কাস ব্যাকটেরিয়া আছে আর্কি ব্যাকটেরিয়া, আর ইউ ব্যাকটেরিয়া মানে মডার্ন ব্যাকটেরিয়া। এবং ইউক্যারিওটসের মধ্যে বাকি সমস্ত গ্রুপ থাকবে প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, এনিমেলিয়া। তাহলে এক্ষেত্রে কতগুলো কিংডম আছে দেখো, 1 2 3 4 কতগুলো কিংডম এক্ষেত্রে লিখছে দেখো, 1 2 3 4 5 and 6। তাহলে এই সিস্টেম অফ ক্লাসিফিকেশনকে আমরা বলবো 3 ডোমেন সিস্টেম অফ ক্লাসিফিকেশন, অর একে বলা হয় 6 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যেটা এখানে লেখা আছে 6 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এরপরে দেখো কিছু কিছু কিংডম সম্পর্কে আমরা পড়বো। প্রকৃতপক্ষে এই চ্যাপ্টারে যে বিষয় আছে, তো প্রথমেই আমরা যেটা দেখেছিলাম যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লিভিং, এবং আজকে আমরা যেটা পড়ছি তো সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন মানেই হচ্ছে এটা
যে ডিফারেন্ট যে গ্রুপস আছে সেই গ্রুপগুলো সম্পর্কে পড়া। যেমন এক্ষেত্রে 5টা প্রধানত গ্রুপের কথা আর এই সুইটটেকার বলেছেন, একটা কিংডম মোনেরা, একটা কিংডম প্রোটিস্টা, একটি কিংডম ফাঞ্জি। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে এই 3টে গ্রুপ আছে, কিংডম মোনেরা, কিংডম প্রোটিস্ট এবং কিংডম ফাঞ্জি। আর বাকি দুটো চ্যাপ্টারে বাকি দুটো গ্রুপ আছে, অর্থাৎ প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া, কারণ এগুলো ডাইভার্স, এগুলো হিউজ, তো সেই কারণের জন্য এদেরকে আলাদা আলাদা চ্যাপ্টারে রাখা হয়েছে। ওকে, তাহলে প্রথমেই আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে কিংডম মোনেরা। কিংডম মোনেরা একদম প্রিমিটিভ, মানে ভাইরাসের পরে প্রধানত পৃথিবীতে কিংডম মোনেরা এসেছিল, এবং কিংডম মোনেরা মানে এরা কিন্তু প্রকৃতপক্ষে প্রোক্যারিওটস। প্রোক্যারিওটস মানে এরা জেনারেলি এরা কিন্তু ব্যাকটেরিয়া। একটু দেখো কিংডম মোনেরা থেকে প্রধানত এনসিইআরটিতে যেটা মেনশন করা আছে, আমি এক্সট্রা কোনো কিছু বলবো না, যেটুকু প্রয়োজন সেটুকু তোমাদেরকে এক্সট্রা বলবো। দেখো একটা ব্যাকটেরিয়ার যদি আমরা স্ট্রাকচার দেখি, তো ব্যাকটেরিয়ার মধ্যে প্রধানত প্লাজমা মেমব্রেন থাকে, এবং ব্যাকটেরিয়ার যে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা, এগুলো কিন্তু আমাদের যে ইউক্যারিওটস আছে তো তাদের কোষ পর্দার মতো তার কম্পোজিশন সেম, অর্থাৎ এই কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন কিন্তু ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। এবং সেল মেমব্রেনের বাইরের দিকে দেখো প্রধানত সেল ওয়াল থাকে, মানে কোষ পর্দার বাইরের দিকে আমরা কি দেখতে পাবো, কোষ পর্দার বাইরের দিকে আমরা সেল ওয়ালকে দেখতে পাবো। উদ্ভিদে যেরকম কোষ প্রাচীর থাকে, এই ব্যাকটেরিয়ার দেহের মধ্যেও কিন্তু বা সেলের বাইরেও কিন্তু সেল ওয়াল থাকে, এবং এই সেল ওয়াল পেপটাইড ও গ্লাইক্যান দিয়ে তৈরি হয়। এবং ব্যাকটেরিয়াল সেলের মধ্যে একটা সিঙ্গেল সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে, রাইট? তো এটাই প্রকৃতপক্ষে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, একটা একক গোলাকার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হুইচ ইজ নেকেড, কোনো রকম হিস্টোন প্রোটিন থাকে না। এটা যেমন থাকে, তার সঙ্গে সঙ্গে এদের প্রোটিন সিনথেসিস মেশিনারি রাইবোজোম থাকে, এছাড়া অন্য কোনো সেলুলার অর্গানেলই থাকে না। যে সমস্ত অর্গানিজমসের মধ্যে এই ক্যারেক্টারগুলো দেখা যায় তারাই কিন্তু কিংডম মোনেরার অন্তর্গত। এবার দেখো এদের সেল ওয়াল প্রধানত নন সেলুলোজিক, যেখানে প্ল্যান্টের সেল ওয়াল প্রধানত মেন কম্পোজিশন তার সেলুলোজ, তার সঙ্গে সঙ্গে হেমিসেলুলোজ, পেকটিন ইত্যাদি থাকে, তবে মেন যে কম্পোনেন্ট সেটা হচ্ছে সেলুলোজ। কিন্তু এদের যে সেল ওয়ালের প্রধান যে উপাদান তো সেটা কিন্তু নন সেলুলোজিক হয়, এবং পলিস্যাকারাইড এবং অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, অর্থাৎ পেপটাইড ও গ্লাইক্যান দিয়ে তৈরি হয়। কীরকম, ব্যাকটেরিয়া কোষের যে সেল ওয়াল থাকে তো সেই সেল ওয়ালে পলিস্যাকারাইড বলতে এক্ষেত্রে পলিস্যাকারাইড এবং অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। দেখো এরকম তাকে দেখতে হয় এন অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড এবং এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন, ঠিক আছে? নাম এবং নাগের পলিমার এদের সেল ওয়াল, এরকমভাবে নাম আর নাগ থাকে, সো নাম আর নাগ এইভাবে অবস্থান করে। এবং দুটো চেন, এখানে ধরা যাক আরও একটা এরকম চেন আছে, এবং এই চেনগুলো টেট্রাপেপটাইড দিয়ে লেগে থাকে। সেই জন্যই বলছে যে পলিস্যাকারাইড এবং তার সঙ্গে সঙ্গে অ্যামাইনো অ্যাসিড বলতে এটা প্রধানত টেট্রাপেপটাইড দিয়ে লেগে থাকে। এটা প্রধানত টেট্রাপেপটাইড দিয়ে লেগে থাকে, অর্থাৎ এদের সেল ওয়ালকে আমরা বলবো, এদের সেল ওয়ালের যে মেন কম্পোজিশন তো সেটা হচ্ছে পেপটাইড ও গ্লাইক্যান। তাহলে সেল ওয়ালের মেন কম্পোজিশন কি হবে, সেল ওয়ালের মেন কম্পোজিশন হবে পেপটাইড ও গ্লাইক্যান, বা যাকে বলা হয় মিউরিন। সেল ওয়ালের মেন যে কম্পোনেন্ট তো তাকে বলা হয় পেপটাইড ও গ্লাইক্যান অর মিউরিন। এবং ব্যাকটেরিয়া আর সোল মেম্বার্স, অর্থাৎ এরা কলোনি তৈরি করে না, এরা সিঙ্গলি প্রধানত অবস্থান করে। এবং ব্যাকটেরিয়া হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট মাইক্রো অর্গানিজম, এদেরকে কিন্তু খালি চোখে দেখা যায় না, দেখতে গেলে মাইক্রোস্কোপ লাগে, সেই জন্য পৃথিবীতে সমস্ত জায়গাতে এদেরকে পাওয়া যায়, সেই জন্য বলা হচ্ছে দে আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মাইক্রো অর্গানিজম। কেউ কেউ অটোট্রফ হতে পারে, যারা অটোট্রফ তাদের মধ্যে ক্লোরোফিল থাকে তো তাকে আমরা বলবো ব্যাকটেরিয়া ক্লোরোফিল, সো দে ক্যান সিনথেসাইজ দেয়ার ওন ফুড, সো দে আর অটোট্রফ। এবং মেজরিটি কিন্তু হেটারোট্রফ হয়। হেটারোট্রফ মানে ডিপেন্ড অন আদার অর্গানিজম এবং তার সঙ্গে সঙ্গে ডিপেন্ড অন ডেড অর্গানিক ম্যাটার। যারা ডেড অর্গানিক ম্যাটারের উপর ডিপেন্ড করে তো তাদেরকে আমরা বলবো স্যাপ্রোট্রফিক অর্গানিজম, এবং এই স্যাপ্রোট্রফিক অর্গানিজম কিন্তু ফাঞ্জি, ঠিক আছে? এবং সেই কারণের জন্য ব্যাকটেরিয়া অনেক সময় ডিকম্পোজার হিসাবে কাজ করে। এবং দে আর প্যাথোজেনিক অ্যান্ড মেনি আর প্যারাসাইট, এরা কিন্তু প্যাথোজেনিক হয়, কেউ কেউ প্যারাসাইট হয়, অন্য জীবের ওপর আশ্রয় নিতে পারে, এবং ডিজিজ কজিং। প্যাথোজেনিক মানে এরা বিভিন্ন রকমের রোগ ঘটায়, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, তো আমরা জানি যে এটা প্রধানত টিবি রোগ ঘটায়, তার সঙ্গে সঙ্গে ব্যাসিলাস সাবটাইলিস ফুড পয়জনিং ঘটায়। এরকম ডিফারেন্ট টাইপের ব্যাকটেরিয়া আমাদের ক্ষতি করে। তবে
ব্যাকটেরিয়া আমাদের উপকারও করে। দে হ্যাভ দ্য, যেমন ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটি দুধ থেকে দই তৈরি করে, এটা উপকারী ব্যাকটেরিয়া এবং এই সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে বিভিন্ন কাজে লাগানো হয়। যেমন মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার চ্যাপ্টার তোমরা যখন ক্লাস 12-এ পড়বে তখন দেখবে যে ব্যাকটেরিয়া আমাদের কত উপকার করে। ডিফারেন্ট টাইপের অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়। দে হ্যাভ মোস্ট এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি, তাদের মেটাবলিক ডাইভার্সিটি অনেক বিভিন্ন রকমের হয়। দে আর সিম্পল ইন স্ট্রাকচার বাট ভেরি কমপ্লেক্স ইন বিহেভিয়ার, তাদের স্ট্রাকচার সিম্পল হতে পারে কিন্তু বিহেভিয়ার কমপ্লেক্স হয়। বিভিন্ন রকমের স্ট্রেন তারা তৈরি হয়, জেনেটিক মেকআপ তারা চেঞ্জ করতে পারে। দে লাইভ ইন এক্সট্রিম হ্যাবিটেট, তারা এক্সট্রিম হ্যাবিটেটে থাকতে পারে, যেমন হট স্প্রিংয়ে থাকতে পারে যেখানে প্রধানত হার্স কন্ডিশন, মানে হট স্প্রিং প্রচণ্ড টেম্পারেচার অনেক বেশি, যেখানে অন্য জীব থাকতে পারে না সেখানেও এরা থাকতে পারে। ডেজার্টে থাকতে পারে, স্নোতে থাকতে পারে, যেখানে বরফ আছে, ডিপ ওশানে থাকতে পারে। যেমন ডিপ ওশানে একটা ব্যাকটেরিয়া থাকে তার নাম থার্মাস অ্যাকোয়াটিকাস ব্যাকটেরিয়া। এবং ব্যাকটেরিয়া অকার অলমোস্ট এভরিহোয়ার, মনেরা পৃথিবীর সমস্ত জায়গাতে থাকে, জল স্থল অন্তরিক্ষ সমস্ত জায়গা জুড়ে মনেরা থাকে। এবং এই ব্যাকটেরিয়ার আকৃতি ডিফারেন্ট রকম হতে পারে। দেখো স্ফেরিক্যাল ব্যাকটেরিয়া, স্ফেরিক্যালকে আমরা বলবো কক্কাই, দেখো ব্যাকটেরিয়াগুলো গোলাকার সেই জন্য একে আমরা বলবো স্ফেরিক্যাল। রড শেপেড হতে পারে, দেখো এক্ষেত্রে রড শেপেড যে ব্যাকটেরিয়া আছে তো তাকে আমরা বলবো ব্যাসিলি। তার সঙ্গে সঙ্গে স্পাইরিলা, স্পাইরিলা মানে কি একটু এরকম এঁকে বেঁকে থাকে তো তাকে আমরা বলবো স্পাইরিলা। এবং এই স্পাইরিলাতে ফ্ল্যাজেলা থাকে, তো ব্যাকটেরিয়াল সেলেতে আমরা ফ্ল্যাজেলা দেখতে পাই, ঠিক আছে। ফ্ল্যাজেলার মধ্যে ফ্ল্যাজেলিন প্রোটিন থাকে। এই ফ্ল্যাজেলার অ্যারেঞ্জমেন্ট আবার ডিফারেন্ট রকমের হতে পারে। যে সমস্ত ব্যাকটেরিয়াতে ফ্ল্যাজেলা থাকে না তাদেরকে বলে অ্যাট্রিকাস। কোনো কোনো ব্যাকটেরিয়াতে ফ্ল্যাজেলা দেখো এইভাবে দুটো দিকে আছে, বিভিন্নভাবে ফ্ল্যাজেলা অ্যারেঞ্জ হতে পারে। এবং কমা শেপেড হচ্ছে ভিব্রিয়। এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার শেপ অফ ব্যাকটেরিয়া। এবং রিপ্রোডাকশন ইন ব্যাকটেরিয়া, দেখো ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন প্রধানত দুইভাবে হয়, একটা আসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং আর একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে বাইনারি ফিশন, মেনলি বাইনারি ফিশন। হোয়াট ইজ দিস বাইনারি ফিশন? ধরো এরকম একটা ব্যাকটেরিয়াল সেল আছে, যখন বাইনারি ফিশন হবে তখন তার ক্রোমোজোম প্রথমেই দুটো ভাগে ভাগ হয়ে যাবে, ডিভাইড হবে, এবং তারপরে মাঝখান থেকে এরকমভাবে একটা ওয়াল তৈরি হবে এবং সেই ওয়াল প্রধানত এই ব্যাকটেরিয়াকে দুটো সমান গ্রুপেতে ভাগ করবে। সো দিস ইজ কল্ড বাইনারি ফিশন। আর স্পোর ফরমেশন মানে আনফেভারেবল কন্ডিশন, যখন আনফেভারেবল কন্ডিশন হবে তখন এই ব্যাকটেরিয়া স্পোর তৈরি করে। এই স্পোর আবার দুই ধরনের হতে পারে, এক্সোস্পোর হতে পারে, এন্ডোস্পোর হতে পারে। তো যাই হোক, এই যে স্পোর যেটা আছে মেনলি, তো স্পোর কীরকম হয়, ধরা যাক এরকম একটা স্ট্রাকচার আছে এবং স্পোরের বাইরের দিকে স্পোর ওয়াল থাকে, ঠিক আছে। যখন এক্সট্রিম যখন কন্ডিশন হয় তখন এই স্পোর ওয়ালের সাহায্যে বাইরের কোনো রকম স্ট্রেসফুল কন্ডিশনকে সে ভিতরের অংশকে প্রধানত বুঝতে দেয় না, অর্থাৎ এক্সট্রিম কন্ডিশনে স্পোর তৈরি করে এবং সেই স্পোর তৈরি করে ব্যাকটেরিয়া সার্ভাইভ করে। আবার কন্ডিশন যখন ফেভারেবল হয় এই স্পোরের জার্মিনেশন হয় এবং সেই স্পোরের জার্মিনেশনের ফলে ব্যাকটেরিয়া আবার নতুন ব্যাকটেরিয়াতে পরিণত হয়। এবং এই স্পোর ওয়ালের মধ্যে অনেক সময় এন্ডোস্পোরের মধ্যে একটি স্পেশাল টাইপের মেটেরিয়াল থাকে, তার নাম ক্যালসিয়াম ডিপোকোলিনিক অ্যাসিড। এবং এই ক্যালসিয়াম ডিপোকোলিনিক অ্যাসিড প্রধানত স্পোরকে বা এই যে এন্ডোস্পোর আছে এই এন্ডোস্পোরকে প্রধানত অনেক বেশি তাকে রিজিডিটি প্রদান করে। এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে প্রিমিটিভ টাইপ অফ দ্য ডিএনএ ট্রান্সফার। এই সেক্সুয়াল রিপ্রোডাকশন, দেখো ব্যাকটেরিয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন আবার তিন রকমের হতে পারে। একটি হতে পারে কনজুগেশন। কনজুগেশন মানে কি দুটো ব্যাকটেরিয়াল সেল আছে, একটা ব্যাকটেরিয়াল সেল থেকে জেনেটিক মেটেরিয়াল অন্য ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ট্রান্সফার হয়ে যায় থ্রু কনজুগেশন টিউব। তো এই প্রসেসকে আমরা বলবো কনজুগেশন। আমি একটুখানি লেখার চেষ্টা করছি। তো কনজুগেশন মানে কি, ধরা যাক এরকম একটা ব্যাকটেরিয়া আছে, আবার এদিকে আর একটা ব্যাকটেরিয়া আছে। তো এই দুটো ব্যাকটেরিয়া কনজুগাল টিউবের মধ্য দিয়ে প্রধানত কানেকশন থাকে। একটা ব্যাকটেরিয়া থেকে ডিএনএ অন্য ব্যাকটেরিয়ার মধ্যে চলে যায়, তো এই যে প্রসেস তো তাকেই আমরা বলবো কনজুগেশন। এরপরে আরও একটা প্রসেস হতে পারে, তো তাকে বলা হয় প্রধানত তাকে আমরা বলবো ট্রান্সফরমেশন। এক্ষেত্রে ব্যাকটেরিয়া বাইরে থেকে কোনো ডিএনএকে অ্যাকসেপ্ট করতে পারে, তো এই প্রসেসকে আমরা বলবো ট্রান্সফরমেশন। অথবা আর এক রকম প্রসেসে ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন করে, তো তাকে বলে ট্রান্সডাকশন। কোনো ব্যাকটেরিওফাজ যখন একটা ব্যাকটেরিয়ার ডিএনএকে অন্য ব্যাকটেরিয়ার ডিএনএতে যখন দিয়ে দেয়, ধরা যাক এই ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিওফাজ ডিএনএ পিক আপ করলো, অন্য ব্যাকটেরিয়াতে যখন দিয়ে দেবে তো তখনই তাকে আমরা বলবো ট্রান্সডাকশন। তাহলে ব্যাকটেরিয়ার এই যে রিপ্রোডাকশন প্রধানত তিন রকম প্রসেসে হতে পারে। একটি হচ্ছে বাইনারি ফিশন, তার সঙ্গে সঙ্গে আসেক্সুয়াল রিপ্রোডাকশন, তার সঙ্গে সঙ্গে সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা প্রিমিটিভ টাইপের ডিএনএ ট্রান্সফার এটাকে বলা হয়। এরপরে এই যে মনেরা আছে, এই মনেরাকে প্রধানত দুটো গ্রুপেতে ভাগ করা হচ্ছে। দেখো দুটো গ্রুপে ভাগ করা হচ্ছে মনেরাকে।
প্রথম যে গ্রুপ আছে তো সেটাই হচ্ছে আর্কিব্যাকটেরিয়া। দে সার্ভাইভ ইন মোস্ট হার্শ কন্ডিশন, যে কন্ডিশনে কোনো জীব থাকে না, ডিফিকাল্ট সিচুয়েশন, তো সেই জায়গাতেই প্রথমত আর্কিব্যাকটেরিয়া থাকে, বিকজ দে হ্যাভ দ্য ডিফারেন্ট সেল স্ট্রাকচার, কারণ তাদের সেলের স্ট্রাকচার ডিফারেন্ট হয়। যেমন এই হার্শ কন্ডিশনে কোন কোন ব্যাকটেরিয়া থাকতে পারে, যেমন হ্যালোফাইলস থাকতে পারে, থার্মো অ্যাসিডোফাইলস থাকতে পারে, মিথানোজেন্স থাকতে পারে। তো হ্যালোফাইলস মানে কি, যারা এক্সট্রিম সল্টি এরিয়াতে থাকে, মানে প্রচণ্ড লবণাক্ত এরিয়া, তো সেই জায়গাতে ব্যাকটেরিয়া থাকতে পারে, তো তাদেরকে আমরা বলবো হ্যালোফাইলস, আর্কিব্যাকটেরিয়া। থার্মো অ্যাসিডোফাইলস মানে হট স্প্রিংয়ে থাকে, যেমন কোনো প্রচণ্ড গরম কোনো জায়গাতে যদি থাকে তাহলে তাদেরকে বলা হয় থার্মো অ্যাসিডোফাইলস। এবং মিথানোজেন্স প্রধানত মার্শি এরিয়া এবং তার সঙ্গে সঙ্গে গাট অফ দ্য ক্যাটেলস। মার্শি এরিয়া মানে কোনো ধানের জমিতে প্রধানত থাকে, কাউ বাফেলো, এরা প্রধানত এই মিথেন তৈরি করে, মানে তাদের গাট অফ ক্যাটেল পৌষ্টিক তন্ত্রের মধ্যে থাকে এবং প্রডিউস দ্য মিথেন। তো মিথেন মানেই কিন্তু প্রকৃতপক্ষে বায়োগ্যাস। আমি সেই অংশগুলোই বলছি যেগুলো এনসিইআরটিতে মেনশন করা আছে, আবার বলছি প্রিপারেশন এমনভাবে নেবে, স্মার্ট প্রিপারেশন হবে, ঠিক আছে। এরপরে যেটা দেখবো তো সেটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া কিন্তু প্রকৃত ব্যাকটেরিয়া এবং তাদের রিজিড সেল ওয়াল থাকে এবং ফ্ল্যাজেলা থাকে, ঠিক আছে। যদি ফ্ল্যাজেলা থাকে তাহলে তারা মুভ করতে পারে, তারা মোটাইল হয়। এবং এই ইউ ব্যাকটেরিয়া আবার দুই রকমের হতে পারে, একটা অটোট্রফিক এবং আর একটা হেটারোট্রফিক। অটোট্রফিক মানে কি, যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করে, মানে এদের ক্লোরোফিল থাকে। অর্থাৎ অটোট্রফিক যে সমস্ত ব্যাকটেরিয়া, দে আর ফটোসিনথেটিক। তো ফটোসিনথেটিক যে ব্যাকটেরিয়া আছে, সায়ানো ব্যাকটেরিয়া অর ব্লু গ্রিন অ্যালগি। তাহলে সায়ানো ব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি প্রকৃতপক্ষে কোনো অ্যালগি নয়, এরা কিন্তু মোনেরা বা এরা ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে। সো সায়ানো ব্যাকটেরিয়া অর ব্লু গ্রিন অ্যালগি হলো ফটোসিনথেটিক মোনেরা। ফ্রেশ ওয়াটার অথবা মেরিন ওয়াটারে এই সায়ানো ব্যাকটেরিয়া থাকে বা ব্লু গ্রিন অ্যালগি থাকে। অ্যান্ড টেরেস্ট্রিয়াল অ্যালগি ক্লোরোফিল এ, অর্থাৎ এদের যে ক্লোরোফিলের প্রধানত ডিফারেন্ট টাইপের ক্লোরোফিল থাকে, তার মধ্যে এদের মধ্যে ক্লোরোফিল এ থাকে। উন্নত প্ল্যান্টে যেরকম ক্লোরোফিল এ থাকে, এদের সেরকম ক্লোরোফিল এ থাকে যেটা ফটোসিনথেসিস করে। এবং তার সঙ্গে সঙ্গে দেখে ইউনিসেলুলার হতে পারে, মানে এককোষী হতে পারে, কলোনিয়াল, অনেকগুলো সেল একসঙ্গে থাকতে পারে, অথবা ফিলামেন্টাস, অনেকগুলো সেল এইভাবে একসঙ্গে যুক্ত হয়ে একটা ফিলামেন্ট তৈরি করতে পারে। এবং কলোনি সারাউন্ডেড বাই এ জিলাটিনিয়া শিদ। দেখো, কলোনি মানে অনেকগুলো সেল যখন একসঙ্গে থাকে, অনেকগুলো অর্গানিজম যখন একসঙ্গে থাকে, তো তখনই তাকে আমরা বলবো কলোনি। এক্ষেত্রে দেখতে পাচ্ছ অনেকগুলো ব্যাকটেরিয়াল সেল একসঙ্গে রয়ে গেছে, একটা চেন ফর্ম তৈরি করেছে, একটা ফিলামেন্ট তৈরি করেছে, একটা তন্তুর মতো গঠন তৈরি করেছে, তো এটাকেই আমরা বলবো ফিলামেন্টাস। এবং তার বাইরের দিকে দেখো জিলাটিনিয়া শিদ, যেটা মিউসিলেজ দিয়ে তৈরি, সেই কারণের জন্য আঠালো চটচটে হয়। এবং ফর্মস দ্য ব্লুমস ইন দ্য পলিউটেড ওয়াটার বডি। অর্থাৎ এরা প্রধানত যদি কোনো পলিউশন যদি হয়, তাহলে পলিউটেড ওয়াটার বডিতে অ্যালগাল ব্লুম তৈরি করে, মানে অক্সিজেন ডিম্যান্ড বাড়িয়ে দেয়, বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বাড়িয়ে দেয়। তার মানে ওয়াটারের অক্সিজেনকে, ডিজলভ অক্সিজেনকে এরা অ্যাবসর্ব করে নেয়। তার মানে সত্যি সত্যি জীবের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন প্রয়োজন সেটার অর্গানিজমস পায় না, তার ফলে তারা মারা যায়, ঠিক আছে। অর্থাৎ অ্যালগাল ব্লুম তৈরি করে। এবং ফর্ম দ্য অ্যান্ড সাম ফিক্স অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন বাই দ্য স্পেশাল সেল। কেউ আছে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে ফিক্স করতে পারে। তার মানে কি, তার মানে প্ল্যান্ট জেনারেলি, যে সমস্ত উদ্ভিদ আছে তারা জেনারেলি অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে অ্যাবসর্ব করতে পারে না অ্যাটমসফিয়ার থেকে। তাহলে সেই নাইট্রোজেনকে মাটিতে নামাতে হবে, তো একেই বলা হয় বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। এবং এই বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন ফ্রি লিভিং ব্যাকটেরিয়ার সাহায্যে হতে পারে, অথবা বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার মধ্যে হতে পারে। কোনো ব্যাকটেরিয়া আছে মটর গাছের মূলের অর্বুদে বা রুট নডিউলে থাকে, তাদেরকে বলে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। কিন্তু এই যে ব্লু গ্রিন অ্যালগি আছে, যারা সায়ানো ব্যাকটেরিয়া আছে, এরা কিন্তু সিম্বায়োটিক নয়, এরা কিন্তু ফ্রি লিভিং, মাথায় রাখবে। এবং এরা স্পেশাল সেলের সাহায্যে প্রধানত এরা এই নাইট্রোজেন সংবন্ধন করে, কারণ এই স্পেশাল সেলে স্পেশাল টাইপের এনজাইম থাকে, নাইট্রোজিনেস এনজাইম থাকে, তার সাহায্যে নাইট্রোজেন সংবন্ধন করে। এবং নস্টক এবং অ্যানাবিনা প্রধানত তার এক্সাম্পল, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, রাইট। তো এটাই হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি ফটোসিনথেটিক হতে পারে। এবার দেখো কেমোসিনথেটিক হতে পারে, অক্সিডাইজ ইনঅর্গানিক সাবস্টেন্সেস। অর্থাৎ এই যে ইনঅর্গানিক সাবস্টেন্সেস আছে, NO3- NO2- অ্যামোনিয়া, এদেরকে যখন এরা প্রধানত জারিত করে এবং তার ফলে শক্তি নির্গত হয় এবং এটিপি তৈরি হয়। এবং তার সঙ্গে সঙ্গে নিউট্রিয়েন্ট সাইক্লিং, যেমন নাইট্রোজেন সাইকেল, ফসফরাস সাইকেল, আয়রন সাইকেল, সালফার সাইকেল, এগুলোকে প্রধানত কন্ট্রোল করে, রাইট। তাহলে ফটোসিনথেটিক, কেমোসিনথেটিক আমরা দেখলাম। আর হেটারোট্রফিক ব্যাকটেরিয়া, দে আর দ্য মোস্ট অ্যাবেন্ডেন্ট। তার মানে
এই দুটো ক্যাটাগরির ব্যাকটেরিয়ার কিন্তু সংখ্যা কম, কিন্তু সবথেকে বেশি যেটা পাওয়া যায় তো সেটাই হেটারোট্রফিক ব্যাকটেরিয়া। মেজরিটি আর ইম্পর্টেন্ট ডিকম্পোজার্স, ম্যাক্সিমাম কিন্তু ডিকম্পোজার। ডিকম্পোজার মানে কি, মৃত জীবদেহের ওপর কাজ করে পরিবেশের উপাদানগুলোকে পরিবেশেই ফিরিয়ে দেয়, ঠিক আছে। দে হ্যাভ দ্য সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ইন দ্য হিউম্যান অ্যাফেয়ার্স, তার মানে মানুষের প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউজড ইন মিল্ক থেকে কার্ড, মানে দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে, যেমন ল্যাক্টোব্যাসিলি, এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক প্রোডাকশন, নাইট্রোজেন ফিক্সিন ইন দ্য লেগুম রুট, অর্থাৎ রাইজোবিয়াম লেগুমিনেসেরাম, ঠিক আছে। এটা হেটারোট্রফিক ব্যাকটেরিয়া, রাইট। কারণ ফুডের জন্য এরা প্রধানত গ্রিন প্ল্যান্টের ওপর নির্ভর করে, এবং কেউ কেউ প্যাথোজেনিক হতে পারে, যেমন কলেরা, টাইফয়েড, টিটেনাস এবং সাইট্রাস ক্যাঙ্কার, এটা উদ্ভিদের রোগ। তাহলে কলেরা রোগের জন্য ভিব্রিও কলেরি, টাইফয়েডের জন্য সালমোনেলা টাইফি, টিটেনাস, ক্লস্টেরিয়াম টিটেনি এরা, এবং সাইট্রাস ক্যাঙ্কার, এই সমস্ত রোগ প্রধানত বিভিন্ন ব্যাকটেরিয়ার সাহায্যে হয়। তোমাকে প্রশ্ন দিতে পারে যে কোন রোগগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এর সাথে সাথে আরও একটা গ্রুপ আছে, তো তাকেই বলা হয় মাইকোপ্লাজমা বা প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তো প্লুরো নিউমোনিয়া লাইক যে অর্গানিজমস আছে, সো দিস ইজ অলসো কল্ড এজ জোকার্স অফ প্ল্যান্ট কিংডম। তো এটাকে বলা হয় জোকার্স অফ প্ল্যান্ট কিংডম। এক্ষেত্রে এটাকে জোকার্স অফ প্ল্যান্ট কিংডমও অনেক সময় বলা হয়। দেখো, প্লুরোনিউমোনিয়া লাইক অর্গানিজম হচ্ছে স্মলেস্ট লিভিং অর্গানিজম। যত জীব আছে তাদের মধ্যে সব থেকে ছোট্ট জীব, এবং ল্যাক সেল ওয়াল, কোনো রকম কোষপ্রাচীর থাকে না। ক্যান সার্ভাইভ উইদাউট অক্সিজেন, অক্সিজেন ছাড়াই এরা বাঁচতে পারে, অর্থাৎ এরা কিন্তু অ্যানাইরোবিক এবং প্যাথোজেনিক টু বোথ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল, প্ল্যান্ট এবং অ্যানিম্যাল উভয় ক্ষেত্রেই এরা কিন্তু ক্ষতি করে। তো এগুলোই হচ্ছে মোনেরা। তাহলে মোনেরা বা ইউ ব্যাকটেরিয়া আমরা কি কি দেখলাম? ব্লু গ্রিন অ্যালগি আমরা যেমন দেখলাম, তার সঙ্গে সঙ্গে অন্যান্য নর্মাল ব্যাকটেরিয়া, এবং পিপিএলও বা মাইকোপ্লাজমা বা প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম ইজ অলসো ইনক্লুডেড আন্ডার কিংডম মোনেরা, ঠিক আছে। এটা ভালো করে মাথায় রাখবে। এরপরে দেখো কিংডম প্রোটিস্টা। তো এতক্ষণ আমরা যেটা দেখছিলাম কিংডম মোনেরা মানে প্রধানত প্রোক্যারিওটস। এরা জেনারেলি, কিংডম মোনেরা জেনারেলি ইউনিসেলুলার হয়, তবে কেউ কেউ একসঙ্গে কলোনি তৈরি করে একটা চেন তৈরি করতে পারে। এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে কিংডম প্রোটিস্টা। কিংডম প্রোটিস্টা মানে ইউনিসেলুলার ইউক্যারিওটস। প্রধানত এরা অ্যানিম্যালই হয়, তবে অনেক তাদের এক্সাম্পল আছে। দেখো, ধরা যাক এটা একটা সেল আছে, এবং এই সেলের মধ্যে এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে, এবং এই নিউক্লিয়াসের মধ্যেই প্রধানত এদের ডিএনএ, আরএনএ ইত্যাদি এই সমস্ত অবস্থান করে, এবং এদের সেলুলার অর্গানেলি থাকে। তো এই প্রোটিস্টা প্রধানত কোথায় পাওয়া যায়? প্রাইমারিলি দে আর অ্যাকোয়াটিক, মানে জলে পাওয়া যায়। ডু নট হ্যাভ ওয়েল ডিফাইন্ড বাউন্ডারিজ, তার মানে এদের ডাইভার্সিটি অনেক বেশি হয়, এবং তার সঙ্গে সঙ্গে এদের সেল ওয়াল জেনারেলি থাকে না, এবং প্রোভাইড দ্য লিঙ্ক বিটুইন প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড দ্য ফাঞ্জি, মানে প্রোটিস্টা উদ্ভিদ, প্রাণী আর ফাঞ্জির মধ্যে লিঙ্ক তৈরি করে, খুব ইম্পর্টেন্ট। রিপ্রোডিউস আসেক্সুয়ালি অ্যান্ড সেক্সুয়ালি বাই সেল ফিউশন অ্যান্ড দ্য জাইগোট ফর্মেশন, মানে যখন আসেক্সুয়াল রিপ্রোডাকশন করবে দুটো সেল তখন ফিউজড হয়ে যাবে, এবং যেহেতু এদের কোনো সেল ওয়াল থাকে না, তাহলে প্লাজমা মেমব্রেন ফিউজড হয়ে যাবে, তার ফলে হেটারোক্যারিয়ন তৈরির মধ্য দিয়ে এরা করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে রিপ্রোডাকশন মানে কি, এক্ষেত্রে জাইগোট ফর্মেশন, ঠিক আছে, জাইগোট তৈরি করতে পারে। তো এই কিংডম প্রোটিস্টার মধ্যে কোন কোন অর্গানিজমস আছে দেখো। প্রথম যেটা আছে তো তার নাম হচ্ছে ক্রাইসোফাইট। ভালো করে দেখো, প্রথম যে অর্গানিজমস আছে তো তাকে আমরা বলবো ক্রাইসোফাইট, এবং ক্রাইসোফাইট এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ক্রাইসোফাইট মানে কি ফটোসিনথেটিক, অর্থাৎ এক্ষেত্রে ক্লোরোফিল এ থাকে, মানে সায়ানোব্যাকটেরিয়ার মতো। ফ্রেশ ওয়াটার অথবা মেরিন ওয়াটার হতে পারে, এবং সেল ওয়াল থাকে কিন্তু ফ্ল্যাজেলা থাকে না, ঠিক আছে। কোষ প্রাচীর থাকে কিন্তু কোষ ফ্ল্যাজেলা থাকে না, অর্থাৎ এরা মুভ করতে পারে না। দে আর মাইক্রোস্কোপিক অ্যান্ড ফ্লোট প্যাসিভলি ইন দ্য ওয়াটার কারেন্ট, যেহেতু এদের কোনো ফ্ল্যাজেলা থাকে না, তো সেই কারণের জন্য এরা নর্মাল জলের স্রোতে প্রধানত এরা ভেসে যায়, অর্থাৎ এরা কিন্তু প্ল্যাংটন হয় এরা। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ডেসমিডস, মানে গোল্ডেন অ্যালগি। এক্সাম্পল হচ্ছে ডেসমিডস মানে হচ্ছে গোল্ডেন অ্যালগি, এবং ডায়াটম হচ্ছে চিফ প্রডিউসার অফ দ্য ওশান, এবং ডায়াটমের মধ্যে প্রচুর পরিমাণে সিলিকা থাকে, এবং ডায়াটম যখন মারা যায় তখন কি হয়, এই সিলিকাগুলো জমা হয়, এবং জমা হয়ে একটা হার্ড স্ট্রাকচার তৈরি করে তো সমুদ্রের নিচে, তো তাকেই বলা হয় ডায়াটোমাসিয়াস আর্থ, পরে আমরা দেখব। এবং দুটো থিন ওভারল্যাপিং শেল ফিট টুগেদার অ্যাজ দ্য সোপ বক্স, তাহলে সোপ বক্সের মতো স্ট্রাকচার আমরা ডায়াটমেতে দেখতে পাই। এবং হ্যাভ দ্য ওয়াল এমবিডেড উইথ দ্য সিলিকা, যেটা বলছিলাম এদের ওয়ালে সিলিকা থাকে, এবং যেটা প্রধানত ইনডিস্ট্রিবিউটেড ওয়াল, ঠিক আছে, এবং সেই কারণের জন্য এদের ওয়াল খুব শক্ত হয়।
দেয়ার অ্যাকুমুলেশন ওভার দ্য বিলিয়ন অফ ইয়ার্স কজেস দ্য ডায়াটোমিসিয়াস আর্থ। এগুলো প্রধানত পলিশিং, ফিল্ট্রেশন, সিরাপ ইত্যাদি তৈরি করতে এই ডায়াটোমাসিয়াস আর্থ ইউজ করা হয়। তাহলে প্রথম আমরা যেটা দেখলাম তো সেটা হচ্ছে ক্রাইসোফাইট, এবং ক্রাইসোফাইটের এক্সাম্পল দেখো ডেসমিডস আছে এবং তার সঙ্গে সঙ্গে ডায়াটমস আছে। তো এগুলো হচ্ছে ক্রাইসোফাইট, দে আর ইনক্লুডেড আন্ডার প্রোটিস্টা। সেকেন্ড যেটা আছে তো সেটা আমরা বলবো ডাইনোফ্ল্যাজেলেট। দেখো ডাইনোফ্ল্যাজেলেটের এক্ষেত্রে ছবি দেখতে পাচ্ছ, এরাও কিন্তু ফটোসিনথেটিক অর্থাৎ ক্লোরোফিল এ থাকে এবং মোস্টলি মেরিন, প্রধানত সমুদ্রে থাকে। সেল ওয়াল এদের থাকে এবং দুটো আনইকুয়াল ফ্ল্যাজেলা থাকে, সেই জন্যই এদেরকে ডাইনোফ্ল্যাজেলেট বলা হয়। ডাই মানে হচ্ছে দুই, দুটো ফ্ল্যাজেলা থাকে সেই জন্যই এদেরকে আমরা ডাইনোফ্ল্যাজেলেট বলবো। দেখো দুটো ফ্ল্যাজেলা আছে, একটা বড় আর একটা ছোট, এবং ওয়ান লঙ্গিচুডিনালি অ্যান্ড আদার ট্রান্সভার্সলি, দুটো ফ্ল্যাজেলা আমরা দেখতে পাই। এবং দে অ্যাপিয়ার্স ইয়েলো, গ্রিন, ব্রাউন আর রেড ডিপেন্ডিং অন দ্য মেইন পিগমেন্ট। তার মানে ক্লোরোফিল এছাড়াও বিভিন্ন রকমের পিগমেন্ট থাকে এবং সেই কারণের জন্য তারা বিভিন্ন কালারের হয়। ইয়েলো হতে পারে, গ্রিন হতে পারে, ব্রাউন হতে পারে, রেড হতে পারে। হ্যাভ দ্য স্টিফ অ্যান্ড দ্য থিক সেলুলোজিক প্লেটস অন আউটার সারফেস অফ দ্য ওয়াল। তার মানে এদের খুব শক্ত সেলুলোজিক প্লেট থাকে, তো এটাকে ডায়াটম দেখতে পাচ্ছ। যেমন গনিওলাক্স, গনিওলাক্স হচ্ছে রেড ডাইনোফ্ল্যাজেলেট, এবং এই গনিওলাক্স প্রচণ্ড দ্রুত মাল্টিপ্লিকেশন করে, এবং রেড সিতে যে রেড টাইড হয় সেটা প্রধানত এই গনিওলাক্সের জন্যই হয়, এবং গনিওলাক্স অনেক সময় বিষাক্ত পদার্থ নিঃসরণ করতে পারে, রাইট। তো এটাই হচ্ছে ডাইনোফ্ল্যাজেলেট। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ইউগ্লিনয়েডস। তো ইউগ্লিনয়েডস একটা মিস্টেরিয়াস একটা অর্গানিজম। তো এর মধ্যে প্রধানত প্ল্যান্টস এবং অ্যানিমালস দুটো ক্যারেক্টারই দেখা যায়। দেখো ফ্রেশ ওয়াটার এবং স্ট্যাগন্যান্ট ওয়াটারে থাকে, কোষপ্রাচীর থাকে না, বাট দে হ্যাভ প্রোটিন রিচ পেলিকেল। কোষপ্রাচীর থাকে না কিন্তু প্রোটিন রিচ পেলিকেল থাকে এদের কোষ পর্দার বাইরের দিকে, যেটা এদের দেহকে ফ্লেক্সিবল করে। এবং এক্ষেত্রে দুটো ফ্ল্যাজেলা থাকে, একটা ছোট আর একটা বড়। ফ্ল্যাজেলা মানে এরকম লম্বা চাবুকের মতো গঠন, তো একটা ছোট আর একটা বড় ফ্ল্যাজেলা থাকে। এবং মিক্সোট্রপিক মোড অফ নিউট্রিশন দেখায়। যখন সূর্যের আলো যখন থাকে তখন তারা ফটোসিনথেটিক, আর সানলাইট যখন থাকে না তখন তারা হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন দেখায়। দেয়ার পিগমেন্ট সিমিলার টু দ্য হায়ার প্ল্যান্ট, এদের যে পিগমেন্ট আছে সেটা হায়ার প্ল্যান্টের মতো সিমিলার, যেমন ইউগ্লিনা। এর সঙ্গে সঙ্গে এদের ফটোসেন্সিটিভ সেল থাকে, আরও বিভিন্ন রকমের ক্যারেক্টারিস্টিক ফিচার্স আমরা ইউগ্লিনাতে দেখতে পাই, রাইট। সো ইউগ্লিনা ইজ অলসো ইনক্লুডেড আন্ডার কিংডম প্রোটিস্টা। তাহলে কিংডম প্রোটিস্টার মধ্যে আমরা কাকে দেখলাম? ক্রাইসোফাইটকে দেখলাম, ডাইনোফ্ল্যাজেলেটকে দেখলাম। আবার বলছি প্রতিটা লাইন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন এনসিইআরটির ভালো করে পড়তে হবে। এর সাথে সাথে দেখো ডি যেটা আছে তো সেটাই হচ্ছে স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড হচ্ছে স্যাপ্রোফাইট, মানে মৃত জীবদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে, অনেকটা ফাঞ্জির মতো, এবং বডি মুভ অ্যালং দ্য ডিকেইং টুইক্স অ্যান্ড দ্য লিভস অ্যান্ড ইনগাল্ফ দ্য অর্গ্যানিক মেটেরিয়াল, মানে বিভিন্ন অর্গ্যানিক মেটেরিয়ালকে এরা খাদ্য হিসেবে গ্রহণ করে। যদি ফেভারেবল কন্ডিশনে প্রধানত ফাউন্ড প্লাসমোডিয়াম গ্রো সেভারাল ফিট, ঠিক আছে, অনেক সময় অনেক বড় হতে পারে যখন ফেভারেবল কন্ডিশনে থাকে, তখন এদের যে ফর্ম যেটা থাকে তো সেটা হচ্ছে প্লাসমোডিয়াম ফর্ম। আর যদি আনফেভারেবল কন্ডিশনে থাকে তো তখন তাকে আমরা বলবো ফ্রুটিং বডি, ঠিক আছে। তাহলে দুটো ফর্মে থাকতে পারে স্লাইম মোল্ড, একটা ফেভারেবল ফর্ম তো তাকে আমরা বলবো প্লাসমোডিয়াম ফর্ম মানে প্রোটোপ্লাজমিক ফর্ম, এবং আর একটা ফর্ম হচ্ছে ফ্রুটিং বডি। এবং এরা স্পোর তৈরি করে, পোজেসেস প্রকৃতপক্ষে স্পোর ওয়াল এবং এক্সটার্নালি রেজিস্ট্যান্ট এবং ডিসপার্সড বাই দ্য এয়ার কারেন্ট। তো এই যে স্লাইম মোল্ড আছে, স্লাইম মোল্ড কিন্তু প্রকৃতপক্ষে কোনো ছত্রাক নয়, এরা অ্যাকচুয়ালি প্রোটিস্টা, ঠিক আছে। এবং ফেভারেবল কন্ডিশনে এদের দুটো ফর্ম থাকে, এই দুটো অংশ ভালো করে মাথায় রাখবে। এরপর লাস্ট যে গ্রুপ আছে তো সেটাই হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়া মানে হেটারোট্রপ, মানে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, প্রিডেটর্স, অন্য এনিম্যালকে খাদ্য হিসেবে গ্রহণ করে, প্যারাসাইট এবং প্রিমিটিভ, অর্থাৎ এরা কিন্তু একদম প্রিমিটিভ এনিম্যাল। এবং প্রোটোজোয়ার ক্লাসিফিকেশন প্রধানত তাদের লোকোমোটরি অর্গানেলির ওপর বেশ করে করা হয়। যেমন লোকোমোটরি অর্গানেলির ওপর বেশ করে প্রোটোজোয়াকে আমরা 4টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যামিবয়েড। অ্যামিবয়েড মানে কি? মানে এদের সিউডোপোডিয়া থাকে, মানে এদের লোকোমোটরি অর্গানেলি এইভাবে প্রোটোপ্লাজম প্রধানত এইভাবে এক্সটেন্ড করে দিয়ে যে স্ট্রাকচার তৈরি করে তো তাকেই বলা হয় সিউডোপোডিয়া, এবং সিউডোপোডিয়ার সাহায্যে প্রধানত এরা লোকোমোশন করে। দেখো ফ্রেশ অথবা মেরিন ওয়াটার, ময়েস্ট সয়েলে এরা থাকতে পারে। হ্যাভ সিউডোপোডিয়া, সিউডো কথার মানে হচ্ছে ফলস, আর পোডিয়া মানে ফুড, এবং এরা সিউডোপোডিয়ার সাহায্যে প্রেকে যেমন ক্যাপচার করতে পারে তার সঙ্গে সঙ্গে সিউডোপোডিয়ার সাহায্যে এরা কিন্তু মুভ করতে পারে। এবং মেরিন ফর্ম হ্যাভ দ্য সিলিকা শেল।
মেরিন যে সমস্ত ফর্ম, সামুদ্রিক যেসব প্রোটোজোয়া আছে, তো সেই সামুদ্রিক প্রোটোজোয়ার বাইরের দিকে সিলিকার একটা আবরণ থাকে। যেমন অ্যামিবা প্রোটিয়াস, এন্টামিবা হিস্টোলাইটিকা, যেটা অ্যামিবিক ডিসেন্টারি ঘটায়, এটা কিন্তু প্যারাসাইট, ঠিক আছে। অ্যামিবা প্যারাসাইট নয়, কিন্তু এন্টামিবা হিস্টোলাইটিকা, প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স যেটা ম্যালেরিয়া রোগ ঘটায়, এরা সবাই অ্যামিবয়েড টাইপের প্রধানত প্রোটোজোয়া। আর যদি ফ্ল্যাজেলা যদি থাকে, দেখো ফ্রি লিভিং অর প্যারাসাইট এবং ফ্ল্যাজেলা যদি থাকে, তখন তাদেরকে আমরা বলবো ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া। এবং প্যারাসাইটিক ফর্ম কজ দ্য ডিজিজ, যেমন স্লিপিং সিকনেস, ট্রাইপ্যানোজোমা ইভেন্সি। তো ট্রাইপ্যানোজোমা ইভেন্সি যে রোগ ঘটায় সেটা হচ্ছে স্লিপিং সিকনেস। অর্থাৎ লোকোমোটারি অর্গানেলি যদি কোনো প্রোটোজোয়ার এইভাবে ফ্ল্যাজেলা যদি হয়, মানে ফ্ল্যাজেলা মানে একটা লম্বা বড় একটা স্ট্রাকচার যদি হয়, তো তাদেরকে আমরা বলবো ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া। সিলিয়া মানে কি? দেখো সিলিয়েটেড মানে কি? সিলিয়া মানে হচ্ছে ছোট ছোট স্ট্রাকচার। দেহেতে যখন ছোট্ট ছোট্ট এরকম সিলিয়ার মতো যখন গঠন দেখা যায়, সিলিয়া দেখা যায়, ছোট হেয়ার লাইক স্ট্রাকচার যখন দেখা যায়, তো তখনই তাকে আমরা বলবো সিলিয়া। এবং সিলিয়েটেড যে সমস্ত প্রোটোজোয়া আছে, এরা কিন্তু অ্যাকোয়াটিক হয়, মানে জলে থাকে। এবং সিলিয়া প্রেজেন্ট, দে মুভ অ্যাক্টিভলি। সিলিয়া যেহেতু থাকে সেই কারণের জন্য এরা অ্যাক্টিভলি মুভ করতে পারে। অ্যান্ড হ্যাভ দ্য ক্যাভিটি অর দ্য গালেট। ক্যাভিটি অর গালেট মানে কি? তাদের ডাইজেস্টিভ সিস্টেমে একটা ক্যাভিটি থাকে, এরকম একটা ডাইজেস্টিভ সিস্টেমে ক্যাভিটি থাকে, তাকে বলে গালেট। অ্যান্ড দে ওপেন আউটসাইড অফ দ্য সেল সারফেস। এবং কোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ দ্য সিলিয়া কজ দ্য ওয়াটার অ্যান্ড দ্য ফুড স্টিয়ার্ড ইন্টু দ্য গালেট। যখন সিলিয়ার ফ্ল্যাজেলা যেভাবে মুভ করবে এবং তার ফলে সমুদ্রতে যে জল থাকে সেই জলেতে ফুড প্রধানত এই গালেটের মধ্যে চলে যায়, ঠিক আছে। সো দিস ইজ দ্য ফাংশন অফ সিলিয়া, অফ দেয়ার সিলিয়া। অ্যান্ড সো সিলিয়া not only help to capture the food of this protozoa, but also this helps in locomotion, that is the movement, right? এরপর দেখো স্পোরোজোয়া। স্পোরোজোয়া মানে কি? হ্যাভ দ্য ইনফেকশাস স্পোর লাইক স্টেজ। এবং স্পোরোজোয়া হচ্ছে এমন প্রোটোজোয়ান গ্রুপ যে প্রোটোজোয়ান গ্রুপে কোনো লোকোমোটারি অর্গানেলি থাকে না। সো নো লোকোমোটারি অর্গানেলি। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেয়, কোনো রকম তাদের লোকোমোটারি অর্গ্যান এদের থাকে না, তো এরাই স্পোরোজোয়া। এবং সমস্ত মেম্বার্স এদের কিন্তু প্যারাসাইট হয়। হ্যাভ দ্য ইনফেকশাস স্পোর লাইক স্টেজ। এবং প্লাসমোডিয়াম যে মানে মোস্ট নটোরিয়াস এবং ম্যালেরিয়াল প্যারাসাইট, ঠিক আছে। তো এরাই প্রকৃতপক্ষে স্পোরোজোয়া, এরা সবাই কিন্তু প্যাথোজেনিক হয়। তাহলে আমরা যে কিংডম, যে আমরা প্রোটিস্টা দেখলাম, কিংডম প্রোটিস্টার আন্ডারে আছে ক্রাইসোফাইট, তারপরে হচ্ছে ডাইনোফ্ল্যাজেলেট, মানে CDE এইভাবে মনে রাখবে। ক্রাইসোফাইট আছে, ডাইনোফ্ল্যাজেলেট আছে, ইউগ্লিনয়েডস আছে, স্লাইম মোল্ড আছে এবং তার সঙ্গে সঙ্গে প্রোটোজোয়া আছে। স্লাইম মোল্ড আছে এবং তার সঙ্গে সঙ্গে প্রোটোজোয়া আছে, রাইট। এরপরে আমরা যে কিংডম দেখব, তো সেটাই হচ্ছে কিংডম ফাঞ্জি। এবং কিংডম ফাঞ্জিকে মাইকোটা বলা হয়। কিংডম ফাঞ্জির মধ্যে বিভিন্ন রকমের ডাইভার্সিটি দেখা যায়। খুব ইন্টারেস্টিং একটা গ্রুপ, খুব সুন্দর একটা গ্রুপ, বিউটিফুল একটা গ্রুপ। এবং গ্রেট ডাইভার্সিটি ইন দ্য মরফোলজি অ্যান্ড দ্য হ্যাবিট। দেখো পৃথিবীতে এনজিওস্পার্মের পরেই কিন্তু ফাঞ্জি সব থেকে বেশি থাকে। এবং এনজিওস্পার্ম, আমরা যত প্ল্যান্টস দেখতে পাই ম্যাক্সিমাম কিন্তু এনজিওস্পার্ম। আমরা যে এরাতে যেটা আছে, আমরা যে যুগে আছি, এনজিওস্পার্মিক প্ল্যান্টের মধ্যে প্রধানত আমরা আছি। কিন্তু এনজিওস্পার্মের পরেই যে গ্রুপ যেটা পৃথিবীতে আছে ম্যাক্সিমাম, তো সেটাই হচ্ছে ফাঞ্জি। দেখো গ্রেট ডাইভার্সিটি ইন মরফোলজি অ্যান্ড হ্যাবিট, বিভিন্ন রকমের দেখতে হয়, তাদের হ্যাবিট বিভিন্ন রকমের হয়। এক্সাম্পল হচ্ছে কমন মাশরুম, টোডস্টুল, এগুলো সব এক্সাম্পল, ঠিক আছে। তো এই জায়গাটায় স্লাইম মোল্ড কিন্তু নেই, স্লাইম মোল্ড কিন্তু প্রোটিস্টার মধ্যে পড়বে। পাক্সেনিয়া মানে হুইট রাস্ট ডিজিজ ঘটায়, ঠিক আছে। এবং পেনিসিলিয়াম থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয়। তাহলে এগুলো প্রধানত ফাঞ্জির এক্সাম্পল। ফাঞ্জির ক্যারেক্টার্স দেখে নাও। হেটারোট্রপ মানে স্যাপ্রোফাইট। ফাঞ্জিতে বিভিন্ন রকমের তার নিউট্রিশন দেখায়। স্যাপ্রোফাইট মানে কি? মৃত জীবদেহ থেকে পুষ্টি নিতে পারে। প্যারাসাইট অন্য জীবের মধ্যে থেকে আশ্রয় গ্রহণ করে সেই জীবের ক্ষতি করতে পারে। ডিকম্পোজার মানে বিভিন্ন অর্গানিক মেটেরিয়ালকে ভেঙে বায়োজিওকেমিক্যালে প্রধানত হেল্প করবে, বায়োজিওকেমিক্যাল সাইকেলে। সিম্বায়েন্ট হতে পারে। সিম্বায়েন্ট মানে কি? সিম্বায়েন্ট মানে হচ্ছে দুটো জীব যখন পরস্পরের সহবস্থানে থেকে একে অপরের উপকার করে, তো তখনই তাকে আমরা বলবো সিম্বায়েন্ট। যেমন এক্ষেত্রে লাইকেন হতে পারে, মানে অ্যালগি আর ফাঞ্জির যে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, তো তাকেই আমরা বলবো লাইকেন। এছাড়া মাইকোরাইজা হতে পারে, যেগুলো হায়ার যে সমস্ত এনজিওস্পার্মিক যে সমস্ত প্ল্যান্ট আছে, তো সেক্ষেত্রে প্রধানত এরা মাইকোরাইজা ফর্ম করে, অর্থাৎ এদের রুটের মধ্যে প্রধানত এদের হাইফা চলে যায়, তো তাকেই আমরা বলবো মাইকোরাইজা, ঠিক আছে। এই মাইকোরাইজা আবার দুই রকমের হতে পারে, একটোমাইকোরাইজা আবার এন্ডোমাইকোরাইজা হতে পারে। একটু পরে আসছি আমরা মাইকোরাইজা সম্পর্কে। কসমোপলিটান ডিস্ট্রিবিউশন হয়, দেখো অকার ইন এয়ার, ওয়াটার, সয়েল অ্যান্ড দ্য অ্যানিমেলস অ্যান্ড দ্য প্ল্যান্টস। তার মানে
বিভিন্ন জায়গাতে এদেরকে আমরা দেখতে পাই, এয়ারে দেখতে পাই, ওয়াটারে দেখতে পাই, সয়েলে দেখতে পাই, কোনো প্রাণীর গায়েতে আমরা দেখতে পাই ফাঞ্জি রোগ তৈরি করে, কোনো প্ল্যান্টসের মধ্যে দেখতে পাই। গ্রো ইন ওয়ার্ম অ্যান্ড হিউমিড এনভায়রনমেন্ট, গরম হিউমিড পরিবেশে প্রধানত এদেরকে দেখা যায়। এবং মনে রাখবে যে যেখানে ওয়ার্ম আর হিউমিড এনভায়রনমেন্ট আছে সেখানেই কিন্তু বায়োডাইভার্সিটি অনেক বেশি থাকে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এদের সেল ওয়ালে কিন্তু কাইটিন এবং পলিস্যাকারাইড থাকে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যান্টসের সেল ওয়ালে যেখানে আমরা সেলুলোজ দেখেছিলাম, ব্যাকটেরিয়ার সেল ওয়ালে যেখানে আমরা পেপটাইড ও গ্লাইকান দেখেছিলাম, কিন্তু এদের কোষ প্রাচীরে আমরা কাইটিনকে দেখতে পাই। এরপর দেখো এদের স্ট্রাকচার। তো এরা কিন্তু ইউনিসেলুলার হতে পারে অথবা মাল্টিসেলুলার হতে পারে, এককোষী হতে পারে অথবা বহুকোষী হতে পারে। তো এককোষী হচ্ছে ইস্ট, ইস্ট মানে হচ্ছে স্যাকারোমাইসিস সেরিবেসি। এরা যে গ্রুপের অন্তর্গত তার নাম অ্যাসকোমাইসিটিস। এবং ইস্ট অনেক সময় বাডিং পদ্ধতিতে তাদের রিপ্রোডাকশন করে। এবং মাল্টিসেলুলার যদি হয় তাহলে মাল্টিসেলুলার আবার দুই রকমের হতে পারে, একটা সেপ্টেট এবং আর একটা আসেপ্টেট। এই প্রসঙ্গে বলি, ফাঞ্জির যে দেহ অনেকটা সুতোর মতো যে দেহ, তো এই সুতোর মতো দেহকেই আমরা বলবো হাইফা। এবং এই সুতোর মতো দেহটা যখন এইভাবে যখন গুটিয়ে একটা বলের মতো গঠন তৈরি করে, তো তখনই তাকে আমরা বলবো মাইসেলিয়াম, ঠিক আছে। তাহলে মাল্টিসেলুলার যে বডি হবে সেটা ফিলামেন্টাস মানে সুতোর মতো দেহ, এবং এই সুতোর মতো দেহকেই আমরা বলবো হাইফা। দেখো হাইফা কি, হাইফা বলছে লং অ্যান্ড স্লেন্ডার, মানে বড় এবং লম্বা স্ট্রাকচার। এবং হাইফার নেটওয়ার্ক যদি হয়, এইভাবে দেখো একটা হাইফার আমরা নেটওয়ার্ক দেখতে পাচ্ছি, জাল দেখতে পাচ্ছি, তো এই নেটওয়ার্ককেই আমরা বলবো মাইসেলিয়াম। এবং হাইফার মধ্যে যদি ট্রান্সভার্স ওয়াল যদি থাকে, ধরে যাক এক্ষেত্রে একটা হাইফা আছে এবং এই হাইফার মধ্যে যদি এরকম ওয়াল যদি আমরা দেখতে পাই, তো তখনই তাকে আমরা বলবো সেপ্টেট হাইফা, ঠিক আছে। মানে ওয়াল দেখতে পাচ্ছি, দেখো এই জায়গাতে আমরা ওয়াল দেখতে পাচ্ছি, তার মানে এরা কিন্তু সেপ্টেট হাইফা। আর যদি কোনো ওয়াল যদি না থাকে তাহলে তাকে আমরা বলবো আসেপ্টেট হাইফা। যেহেতু ওয়াল নেই তার মানে মাল্টি নিউক্লিয়েটেড হবে। দেখো এই যে হাইফাতে অসংখ্য নিউক্লিয়াস আছে, মাল্টি নিউক্লিয়েটেড বা এরা কিন্তু সিনোসাইটিক। তাহলে সেপ্টেট হাইফা কোথায় দেখতে পাবো? তো সেপ্টেট হাইফা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেপ্টেট হাইফা। আর সিনোসাইটিক হাইফা বা আসেপ্টেট হাইফা আমরা দেখতে পাবো ফাইকোমাইসিটিসে আমরা দেখতে পাবো, রাইট। সেপ্টাম থাকে না এবং মাল্টি নিউক্লিয়েটেড হয়, প্রচুর ইম্পর্টেন্ট। এরপরে দেখো, এরপরে যে অংশটা আমরা দেখবো, তো ফাঞ্জিতে বিভিন্ন গ্রুপ আছে, যেমন ব্যাসিডিওমাইসিটিস আছে, অ্যাসকোমাইসিটিস আছে। অ্যাসকোমাইসিটিস মানে হচ্ছে ইস্ট আছে, ডিউটারামাইসিটিস যেটাকে বলে ফাঞ্জি ইমপারফেক্টি। এদের কোন রকম প্রকৃতপক্ষে সেক্সুয়াল স্টেজ এদের লাইফ সাইকেলে প্রধানত আমরা দেখতে পাই না, তো সেই কারণের জন্য একে বলা হয় ফাঞ্জি ইমপারফেক্টি, রাইট। সো ফাঞ্জি ইমপারফেক্টি, এটা প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। এবং তার সঙ্গে সঙ্গে আছে ফাইকোমাইসিটিস। আচ্ছা, এবার আমরা দেখি ফাঞ্জির রিপ্রোডাকশন। একটু রিপ্রোডাকশন দেখে নাও। রিপ্রোডাকশন ভেজিটেটিভ হতে পারে। ভেজিটেটিভ মানে কি? ফ্র্যাগমেন্টেশন, ফাঞ্জির কোনো দেহ খণ্ড হয়ে গেল এবং সেখান থেকে নতুন ফাঞ্জি তৈরি হতে পারে। বাডিং, বাডিং মানে হচ্ছে কোনো একটা সেল এবং এই সেলের থেকে নতুন ছোট সেল তৈরি হয়, তো এটা হচ্ছে বাডিং, যেটা ইস্টের মধ্যে আমরা দেখতে পাই। ফিশন হতে পারে। ফিশন মানে হচ্ছে কোনো সেল থেকে এইভাবে সেপ্টান তৈরি হচ্ছে, তো তাকেই আমরা বলবো ফিশন। আসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখো, কনিডিয়া, স্পোরেঞ্জিওস্পোর এবং জুস্পোর। অর্থাৎ আসেক্সুয়াল রিপ্রোডাকশন প্রধানত বিভিন্ন রকম স্পোরের সাহায্যে সম্পন্ন হয়। এই স্পোর আবার ডিফারেন্ট রকমের হতে পারে, কনিডিয়া, স্পোরেঞ্জিওস্পোর এবং জুস্পোর। এবং এই সম্পর্কে একটুখানি তোমাদেরকে কনসেপশন দিই। দেখো, স্পোর যে স্ট্রাকচারের মধ্যে তৈরি হয়, তো তার নামই হচ্ছে স্পোরেঞ্জিয়াম। এক্ষেত্রে ধরে রাখো এটা একটা ফাঞ্জির হাইফা এবং ফাঞ্জির হাইফার মধ্যে এরকম একটা সার্কুলার স্ট্রাকচার আছে, তো তাকেই বলা হয় স্পোরেঞ্জিয়াম। এবং এই স্পোরেঞ্জিয়ামের মধ্যে প্রধানত স্পোর তৈরি হয় বা রেণু তৈরি হয়। এই স্পোরেঞ্জিয়াম বিভিন্নভাবে অবস্থান করে, সেটা এন্ডোজিনাস হতে পারে অথবা এক্সোজিনাস হতে পারে। ধরে দেখ এক্ষেত্রে যে হাইফার একদম টার্মিনাল প্রান্তে আছে, তার মানে এটা এক্সোজিনাস স্পোরেঞ্জিয়াম। আবার হাইফার মধ্যে যদি এরকম স্পোরেঞ্জিয়াম থাকে, তো তখনই তাকে আমরা বলবো এন্ডোজিনাস। তাহলে এক্সোজিনাস এবং এন্ডোজিনাস স্পোরেঞ্জিয়ামের মধ্যে যে স্পোর তৈরি হবে সেগুলো এক্সোজিনাস স্পোর অথবা এন্ডোজিনাস স্পোর হতে পারে। এবং স্পোর কিন্তু দুই ধরনের হয়, একটা আসেক্সুয়াল আর একটা সেক্সুয়াল। ভালো করে মাথায় রাখবে, আসেক্সুয়াল আর সেক্সুয়াল। এনজিওস্পার্মের যে স্পোর মানে যেগুলো মাইক্রোস্পোর, তো সেই মাইক্রোস্পোর প্রধানত মিওসিস সেল ডিভিশন পদ্ধতিতে তৈরি হয়, তার মানে সেগুলো হ্যাপ্লয়েড হয়, তার মানে সেগুলো সেক্সুয়াল স্পোর। আর ফাঞ্জির ক্ষেত্রে মেনলি আসেক্সুয়াল স্পোর তৈরি হয়, যেমন কনিডিয়া, স্পোরেঞ্জিওস্পোর এবং জুস্পোর। জুস্পোর মানে হচ্ছে চলরেণু, জুস্পোরে এরকম ফ্ল্যাজেলা থাকে, ঠিক আছে। অ্যাপ্লানোস্পোরে কোনো রকম ফ্ল্যাজেলা থাকে না। তাহলে এগুলো সব কিন্তু আসেক্সুয়াল স্পোর।
এই স্পোরের কনসেপ্টটা মাথায় রাখবে, রেনুর কনসেপ্টটা। এবং সেক্সুয়াল স্পোর দেখো উওস্পোর হতে পারে, অ্যাসকোস্পোর হতে পারে, ব্যাসিডিওস্পোর হতে পারে। উওস্পোর, অ্যাসকোস্পোর, ব্যাসিডিওস্পোর এগুলো সেক্সুয়াল স্পোর, এবং এই সেক্সুয়াল স্পোরের ওপর বেশ করেই প্রধানত ফাঞ্জির ক্লাসিফিকেশন করা হয়। এই যে সেক্সুয়াল স্পোর যে স্ট্রাকচারে তৈরি হয় তার নাম ফ্রুটিং বডি, যে স্ট্রাকচারে তৈরি হয় তো তাকেই আমরা বলবো ফ্রুটিং বডি। আর সেক্সুয়াল স্পোর যে স্ট্রাকচারে তৈরি হবে তাকে বলা হয় স্পোরেনজিয়াম। তাহলে উস্পোর, অ্যাসকোস্পোর, ব্যাসিডিওস্পোর এরকম ডিফারেন্ট রকমের সেক্সুয়াল স্পোর তৈরি হয়, এবং অন দ্য বেসিস অফ স্পোর তো ফাঞ্জির আমরা সেইভাবে ক্লাসিফিকেশন করি। এবং ফাঞ্জির যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় প্রথমত 3টে স্টেজে হয়। ধরে রাখো এক্ষেত্রে দুটো সেল আছে। প্রথম যে স্টেজ তো তাকে বলে ফিউশন অফ প্রোটোপ্লাস্ট, দুটো সেল আছে, প্লাজমা মেমব্রেন দুটো ফিউজড হয়ে গিয়ে দেখো প্রোটোপ্লাজম ফিউজড হয়ে গেলে এটাকে বলে যে ফিউশন অফ প্রোটোপ্লাস্ট। তারপরে ক্যারিওগ্যামি, ক্যারিওগ্যামি মানে কি দেখো দুটো সেপারেটেড নিউক্লিয়াস আছে, এটাকে বলা হয় হেটেরোক্যারিয়ন। এরপরে দুটো নিউক্লিয়াস পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা ডিপ্লয়েড স্ট্রাকচার তৈরি করে, সো দিস ইজ কল্ড অ্যাজ ক্যারিওগ্যামি। ক্যারিওগ্যামির পরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে মিওসিস, রিডাকশনাল ডিভিশন। তাহলে দেখো ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড তৈরি হবে, এগুলো সেক্সুয়াল স্পোর তৈরি করবে, ঠিক আছে। এরপরে দেখো ইন্টারভেনিং ডাইক্যারিওটিক স্টেজ, ঠিক আছে, ডাইক্যারিও ফেজ, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা ডাইক্যারিওটিক ফেজ। দুটো নিউক্লিপাস সেল আমরা দেখতে পাই, যেমন অ্যাসকোমাইসিটিস এবং ব্যাসিডিওমাইসিটিসে আমরা ডাইক্যারিওটিক ফেজ দেখতে পাই। কিভাবে মনে রাখবে? ABD, মানে অ্যাসকোমাইসিটিস আর ব্যাসিডিওমাইসিটিস এই দুটো গ্রুপে আমরা কি দেখতে পাই? ডাইক্যারিও ফেজ, মানে প্লাজমোগ্যামি আমরা দেখতে পাই। এগুলো আবার প্রচণ্ড ডিটেলসে এগুলো পড়ার দরকার নেই, শুধু এই কনসেপশনটা রাখবে। তোমরা যদি ডিটেলস এগুলো সম্পর্কে জানতে চাও তাহলে আমার একটা চ্যানেল আছে বায়োনি নির্মল বলে, তো সেই চ্যানেলে যাবে। আমি একদম সমস্ত বিষয়ে অনেক এক্সটেন্সিভ লেভেলে প্রধানত আমি ওই চ্যানেলে আলোচনা করি। এক্ষেত্রে তোমাদের যেটা আলোচনা করছি প্রধানত নিটের এবং তার সঙ্গে সঙ্গে 11-12 লেভেলের বিভিন্ন বিষয়ে আমি আলোচনা করছি। কিন্তু যদি ডিটেলসে যদি জানতে চাও, বায়োলজিকে তোমাদের যদি ইন্টারেস্ট যদি থাকে, তাহলে আরও একটা চ্যানেল আছে আমার বায়োনি নির্মল, তো সেই চ্যানেলে সমস্ত বিষয়ে হায়ার লেভেল মানে একদম বেসিক লেভেল থেকে MSc লেভেল পর্যন্ত বায়োলজির বিভিন্ন টপিকস আমি সেই চ্যানেলে আলোচনা করি। এবার দেখো ফ্ল্যাঞ্জি ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ, ফাঞ্জিকে প্রধানত কিসের ওপর বেশ করে ক্লাসিফিকেশন করা হয়? মাইসেলিয়াম, তাদের দেহর কেমন গঠন, তার সঙ্গে সঙ্গে মুড অফ স্পোর, কেমন ধরনের রেণু তৈরি হচ্ছে, এবং ফ্রুটিং বডি। ফ্রুটিং বডি মানে যেখানে সেক্সুয়াল স্পোর তৈরি হয়, ঠিক আছে। তো ফাঞ্জির বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন দেখো, ব্যাসিডিওমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, ডিউটারোমাইসিটিস এবং ফাইকোমাইসিটিস। ব্যাসিডিওমাইসিটিসের সেপ্টাম যেটা সেটা ব্রাঞ্চ এবং সেপ্টেট, তাহলে ব্রাঞ্চ হবে মানে সেপ্টা প্রধানত এরকম ব্রাঞ্চ হবে এবং তার সঙ্গে সঙ্গে সেপ্টেট হবে, মানে হাইফার মধ্যে সেপ্টাম থাকবে। মাইসিটিসেও কিন্তু ব্রাঞ্চ এবং সেপ্টেট, আর ডিউটারোমাইসিটিসেও কিন্তু ব্রাঞ্চ এবং সেপ্টেট। আর ফাইকোমাইসিটিস যেটা আছে এক্ষেত্রে আনব্রাঞ্চ এবং আসেপ্টেড, অর্থাৎ সিনোসাইটিক। শুধু এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবং আসেক্সুয়াল স্পোর ব্যাসিডিওমাইসিটিসে কোনো তৈরি হয় না, এবং কনিডিয়াতে এক্সোজিনাস স্পোর তৈরি হয়, ঠিক আছে, কনিডিয়া। অ্যাসকোমাইসিটিসে যে আসেক্সুয়াল স্পোর তৈরি হয় তো সেটা হচ্ছে কনিডিয়া। ডিউটারোমাইসিটিসে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কনিডিয়া। এক্সো মানে কি? এক্সো মানে হচ্ছে এক্সোজিনাসলি তৈরি হয়। ধরা যাক ফাঞ্জের হাইফা আছে, আর হাইফা এই যে বাইরের দিকে টার্মিনাল এন্ডের দিকে এইভাবে স্পোর তৈরি হচ্ছে, তো এগুলোকেই আমরা বলবো কনিডিয়া। আর ফাইকোমাইসিটিসে দেখো জুস্পোর এবং অ্যাপ্লানোস্পোর, ঠিক আছে, জুস্পোর মানে মেল আর অ্যাপ্লানোস্পোর মানে নন মেল, এটাকে আমরা বলতে পারি, বা এক্ষেত্রে কোনো ফ্ল্যাজেলা থাকে না, তো এটা কিন্তু প্রকৃতপক্ষে এন্ডোস্পোর। জুস্পোর আর অ্যাপ্লানোস্পোর ফাইকোমাইসিটিসে তৈরি হয়। এবং সেক্সুয়াল স্পোর দেখো ব্যাসিডিওস্পোর, সেক্সুয়াল স্পোর সেই জন্যই এর নাম ব্যাসিডিওমাইসিটিস। আবার অ্যাসকোমাইসিটিসে দেখো অ্যাসকোস্পোর, ঠিক আছে। ডিউটারোমাইসিটিসে কোনো রকম সেক্সুয়াল স্পোর তৈরি হয় না, অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না। আর ফাইকোমাইসিটিসে জাইগোস্পোর তৈরি হয়, যে স্পোর তৈরি হয় তার নাম জাইগোস্পোর। এটা আইসোগামি, অ্যানাইসোগামি এবং উওগামি দেখায়, ঠিক আছে। তার মানে স্পোর, সেক্সুয়াল স্পোর যখন দুটো স্পোরই যখন সিমিলার হয়, সিমিলার দুটো সেক্সুয়াল স্পোর যখন যুক্ত হয় তখন তাকে বলে আইসোগামি। অ্যানাইসোগামি মানে কি? অ্যানাইসোগামি মানে দুটো স্পোরের স্ট্রাকচার যখন ডিফারেন্ট হয়। উওগামি মানে ফিমেল যখন বড় হয় ফিমেল স্পোর, আর মেল স্পোর যখন ছোট হয় তো তখনই তাকে বলা হয় উওগামি। এবং ফ্রুটিং বডি দেখো ব্যাসিডিও কার্প, ব্যাসিডিও কার্পের মধ্যে প্রধানত ব্যাসিডিও স্পোর তৈরি হয়, আর এর ফ্রুটিং বডি অ্যাসকোকার্প। এবং এক্ষেত্রে যেহেতু কোনো রকম সেক্সুয়াল স্পোর তৈরি হয়েছে না, তাহলে মাইসিটিসে প্রধানত কোনো ফ্রুটিং বডি থাকে না, আর ফাইকোমাইসিটিসেও কিন্তু সেরকম দেখতে পাই না। এক্সাম্পল কি? এক্সাম্পল দেখো ব্যাসিডিওমাইসিটিসের এক্সাম্পল হচ্ছে উস্টিলাগো, উস্টিলাগো উপা, ঠিক আছে। উস্টিলাগো প্রধানত স্মার্ট রোগ ঘটায়,
এবং পাক্সিনিয়া দেখো রাস্ট, আমরা জানি যে পাক্সিনিয়া গ্র্যামিনিস এরা প্রধানত রাস্ট রোগ ঘটায়। অ্যাগারিকাস বাইসপোরাস, তো এটাই প্রকৃতপক্ষে মাশরুম। এবং দেখো অ্যাসকোমাইসিটিসের আন্ডারে কি আছে, ক্যান, ঠিক আছে। ক্যানের মধ্যে দেখো ক্ল্যাভিসেপাস, অ্যাসপারজিলাস এবং নিউরোস্পোরা ক্রাসা, নিউরোস্পোরা জেনেটিক ওয়ার্কে ইউজ করা হয়। এবং এসিটি মানে অল্টারনারিয়া এবং কালেক্টোরিয়াম এবং তার সঙ্গে সঙ্গে ট্রাইকোডার্মা, তো এটা ডিউটারোমাইসিটিসের মধ্যে পড়ে। এবং ফাইকোমাইসিটিসের মধ্যে দেখো রাম মানে রাইজোপাস, অ্যালবিগো এবং মিউকর, তো রাইজোপাসকে বলা হয় ব্রেড মোল্ড, আর অ্যালবিগো হচ্ছে মাস্টার্ড প্যারাসাইট। প্রচুর ইম্পর্টেন্ট এই এক্সাম্পলগুলো, ভালো করে মাথায় রাখবে। এবং ইম্পর্টেন্ট পয়েন্ট প্রথমেই যেটা দেখবো তো সেটা হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস। দেখো এরা হচ্ছে কমন ফর্ম, এদেরকে ব্র্যাকেট ফাঞ্জি বলা হয়, যেমন মাশরুম এবং পাফ বল। একটা পাফ বলকে এরকম দেখতে হয় এবং সেই পাফ বল থেকে প্রচুর রেণু বাতাসে ছড়িয়ে পড়ে। আমরা যখন কোনো লেবুকে যদি আমরা কোনোভাবে কেটে রেখে দিই তাহলে পাফ বলের রেণু প্রধানত সেখানে চলে আসে, ঠিক আছে, সেখান থেকে ফাঞ্জি তৈরি হয়। এবং সেক্স অর্গান প্রধানত এদের অ্যাবসেন্ট থাকে। এবং ব্যাসিডিওস্পোর ফর্ম দ্য ব্যাসিডিয়াম এক্সোজিনাসলি, ব্যাসিডিওস্পোর ব্যাসিডিয়াম থেকে তৈরি হয় এক্সোজিনাসলি, মানে হাইফার টার্মিনাল এন্ড থেকে তৈরি হয়। প্লাসমোগ্যামি বাই ফিউশন অফ দ্য টু ভেজিটেটিভ অর দ্য সোম্যাটিক সেলস অফ দ্য ডিফারেন্ট স্ট্রেন। এবং ক্যারিওগ্যামি অ্যান্ড দ্য মিওসিস বাই 4 ব্যাসিডিওস্পোর। এগুলো সম্পর্কে আবার আমি পরে ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ এখন তোমরা যেটা দেখছো তো এটা প্রধানত 11-12 লেভেলের জন্য আলোচনা করছে, কিন্তু এই টার্মিনোলজিগুলো বুঝতে গেলে আর একটু ডিটেলিং প্রয়োজন, তো সেটা নিয়েও আমি সেপারেট ভিডিও করব। এখন খুব দ্রুত চ্যাপ্টারগুলোকে আমি শেষ করব, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে দেখো এই জায়গাতে দেখতে পাচ্ছ নোন অ্যাজ অ্যাসকোমাইসিটিসকে আমরা বলছি স্যাক ফাঞ্জি। এবং বিভিন্ন এখানে এক্সাম্পল দেখলাম, যেমন রেয়ারলি ইউনিসেলুলার, যেমন ইস্ট, তাহলে ইস্ট কিন্তু অ্যাসকোমাইসিটিসের মধ্যে অন্তর্গত। এবং মোস্টলি মাল্টিসেলুলার হচ্ছে পেনিসিলিয়াম। এডিবল অ্যান্ড দ্য ডিলাসিয়াস হচ্ছে মোরেলস এবং ট্রাফলস। মোরেলস এবং ট্রাফলসকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। এবং দে আর কপ্রোফাইলাস, গ্রো অন ডাং মানে গরুর মল ইত্যাদিতে এরা তৈরি হয়। এবং স্যাপ্রোফাইটস হতে পারে, মৃত জীব থেকে পুষ্টি নিতে পারে, প্যারাসাইট, ডিকম্পোজার ইত্যাদি ডিফারেন্ট টাইপের মোড অফ নিউট্রিশন আমরা অ্যাসকোমাইসিটিসে দেখতে পাই। আর ডিউটারোমাইসিটিসকে অলসো বলা হয় ইমপারফেক্ট ফাঞ্জি, কারণ তাদের পারফেক্ট সেক্সুয়াল স্টেজ দেখা যায় না। দে আর স্যাপ্রোফাইট অর দ্য প্যারাসাইট অ্যান্ড মেজরিটি আর ডিকম্পোজার, ঠিক আছে, হেল্প ইন মিনারেল সাইক্লিং। এবং দেখো লাস্ট যেটা আছে তো সেটাই হচ্ছে ফাইকোমাইসিটিস, ফাউন্ড ইন অ্যাকোয়াটিক হ্যাবিটেট, জলেতে থাকে, ডিকেইং উড মানে যে সমস্ত কাঠ যেগুলো পচে যাচ্ছে সেই জায়গাতে থাকে, ময়েস্ট অ্যান্ড ড্যাম্পি প্লেসেস এরা থাকে, অ্যাজ দ্য অব্লিগেট প্যারাসাইট অন দ্য প্ল্যান্ট, তো প্ল্যান্টের প্যারাসাইট হিসাবে কাজ করে। এবং এদের যে হাইফা সেই হাইফা কিন্তু সিনোসাইটিক হাইফা। তাহলে ফাঞ্জিতে এত কিছু বিষয় আছে, তো এই অংশগুলো কিন্তু খুব ভালো করে তোমাদেরকে কভার করতে হবে, বিশেষত ফাঞ্জের ক্লাসিফিকেশন, তাদের স্পোর। আবারও বলছি স্পোর সম্পর্কে, ক্লাসিফিকেশন সম্পর্কে আমি পরে সেপারেট ভিডিও করব, সেগুলো দেখবে, তাহলে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না, রাইট। এরপরে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে ভাইরাস। একটু ভাইরাস সম্পর্কে আমরা দেখে নিই। এবং ভাইরাস সম্পর্কে দেখলেই কিন্তু আমাদের সিলেবাস মনে হচ্ছে এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে অনেকটাই আমাদের কভার হয়ে যাবে। দেখো ভাইরাস, তো ভাইরাস কথার মানে হচ্ছে বিষ। একটু ভাইরাস সম্পর্কে বলি। দেখো ভাইরাস হচ্ছে লিভিং আর নন লিভিং দুটো ক্যারেক্টার্সই দেখা যায়। এবং ভাইরাসের বাইরের দিকে প্রথমেই একটা প্রোটিনের আবরণ থাকে, এবং এই প্রোটিনের আবরণকে আমরা বলবো ক্যাপসিড, রাইট। এবং এই ক্যাপসিডের মধ্যে জেনেটিক মেটেরিয়ালের যে কোনো একটা থাকে, একটা ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে। দুটো জেনেটিক মেটেরিয়াল কখনোই ভাইরাসের মধ্যে থাকে না, সিঙ্গেল টাইপের জেনেটিক মেটেরিয়াল ভাইরাসের মধ্যে থাকে। কোনো কোনো ভাইরাসে ক্যাপসিডের বাইরের দিকে আরও একটা মেমব্রেন থাকে, এবং সেই মেমব্রেনকে আমরা বলবো এনভেলপ। যেসব ভাইরাস এই মেমব্রেন থাকে তাদেরকে বলে এনভেলপড ভাইরাস। যেমন SARS-CoV-2 মানে করোনা ঘটিয়েছিল যে ভাইরাস SARS-CoV-2, তো সেই SARS-CoV-2 কিন্তু এনভেলপড ভাইরাস। এবং তার সঙ্গে সঙ্গে HIV হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা এইডস রোগ ঘটায়, সেগুলোও কিন্তু এনভেলপড ভাইরাস। তো এইগুলোই প্রধানত মেন ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ভাইরাস। সুতরাং ভাইরাসের যে গঠন সেটা হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড, মানে প্রোটিনের ক্যাপসিড আবরণ থাকবে এবং তার ভেতরে আইদার ডিএনএ অথবা আরএনএ থাকবে। তো ভাইরাস কথার অর্থ হচ্ছে ভেনম অর পয়জনাস ফ্লুইড, এবং নট ট্রুলি লিভিং, এরা প্রকৃতপক্ষে লিভিং নয়, নন ডেড, আবার মৃতও নয়, আবার কোনো সেলুলার অর্গানাইজেশনও দেখতে পায় না। সো বিকজ দে ডিড নট ফাইন্ড প্লেস ইন দ্য ক্লাসিফিকেশন, যেহেতু তারা ট্রুলি লিভিং নয় সেই জন্য তাদেরকে আমরা ক্লাসিফিকেশনে আমরা স্থান দিই না। এরা একটা শেডি এরিয়াতে থাকে, ইন বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং।
নন সেলুলার বিকজ দে আর ক্যারেক্টারাইজড বাই ইনার্ট ক্রিস্টালাইন স্ট্রাকচার আউটসাইড দ্য লিভিং সেল, অর্থাৎ লিভিং সেলের বাইরে এদেরকে আমরা কি করতে পারবো, ক্রিস্টাল করতে পারবো, ঠিক আছে। ক্রিস্টাল ফর্ম, ব্যাকটেরিয়াকে কিন্তু ক্রিস্টালাইজ করা যায়, এবং ব্যাকটেরিয়াকে দেখার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে, সরি ভাইরাসকে দেখার জন্য, আমরা যেটা বলছি, আমি বারবার ব্যাকটেরিয়া বলছি, তো ভাইরাসকে দেখার জন্য যেটা লাগে তো সেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, এবং ব্যাকটেরিয়াকে দেখার জন্য লাগে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কম্পাউন্ড, তাহলে ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়ার থেকে অনেক অনেক ছোট হয়, ঠিক আছে। এবং ভাইরাসকে আমরা ক্রিস্টালাইজ করতে পারি, যেটা অন্য কোনো জীবকে যেটা করতে পারি না, এবং সেই জন্যই ভাইরাসকে বলা হয় জ্বর বা নন লিভিং। এবং কয়েকজন সায়েন্টিস্টের নাম দেখে নাও। আইভানস্কি প্রথম টোবাকো মোজাইক ভাইরাস আবিষ্কার করেছিলেন, তো এটাই হচ্ছে প্রথম ডিসকভার্ড ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। দে আর স্মলার দ্যান ব্যাকটেরিয়া, এবং তিনি বলছেন যে এরা ভাইরাস প্রধানত ব্যাকটেরিয়া থেকে ছোট হয়। দে পাস টু দ্য ব্যাকটেরিয়াল প্রুফ ফিল্টার, ঠিক আছে। তার মানে কি, তার মানে এরকম ব্যাকটেরিয়াল টোবাকো মোজাইক রোগ ঘটায় যে ভাইরাসটা, তো তার নাম হচ্ছে টিএমভি। তিনি কি করেছিলেন, তো টোবাকো মোজাইক রোগে এফেক্টেড একটি টোবাকো প্ল্যান্টের পাতাকে গুঁড়ো গুঁড়ো করে সেটাকে একটা পোর্সিলিন ফিল্টারের মধ্যে, মানে এক্ষেত্রে ব্যাকটেরিয়াল প্রুফ ফিল্টারের মধ্যে তাকে রেখেছিলেন, এবং দেখা গেল যে ব্যাকটেরিয়া এই ফিল্টারে আটকে গেল, কিন্তু ভাইরাস এখান থেকে পাস করে চলে গেল। সেই জন্য বলছে দে পাস টু দ্য ব্যাকটেরিয়াল প্রুফ ফিল্টার, দ্যাট মিনস ভাইরাস আর স্মলার দ্যান ব্যাকটেরিয়া। ভাইরাসকে দেখার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে, কিন্তু ব্যাকটেরিয়াকে দেখার জন্য কম্পাউন্ড মাইক্রোস্কোপ হলেই হবে। এবং বেইজিরিং দেখো নেম দ্য প্যাথোজেন ভাইরাস, অর্থাৎ এই যে টোবাকো রোগ ঘটাচ্ছে যে প্যাথোজেনটা, তো তার নাম দিলেন ভাইরাস। এবং হেলদি প্ল্যান্টের মধ্যে যদি আমরা এই টোবাকো এক্সট্রাক্ট দিয়ে দিই ইনফেক্টেড প্ল্যান্টের, তাহলে সেই হেলদি প্ল্যান্টও কিন্তু ডিজিজ প্ল্যান্ট হয়ে যাবে। এবং ইনফেকশাস লিভিং ফ্লুইড, সেই জন্য বলা হচ্ছে ভাইরাসকে একটা ইনফেকশাস লিভিং ফ্লুইড। কেন, একটা ইনফেক্টেড টোবাকো প্ল্যান্ট থেকে যদি আমরা কোনো স্যাপ যদি দিয়ে দিই, মানে পাতাকে গুঁড়ো গুঁড়ো করে একটা ভালো গাছে যদি দিয়ে দিই, তাহলে তারও কিন্তু তাহলে ওই প্ল্যান্টেরও কিন্তু টোবাকো মোজাইক রোগ হবে। এবং সেই কারণের জন্য এটাকে বলা হচ্ছে ইনফেকশাস লিভিং ফ্লুইড, এটা বলছেন বেইজিরিং, বা একে বলা হয় কন্টাজিয়াম ভিভাম ফ্লুডিয়াম। এবং বিজ্ঞানী স্ট্যানলে প্রথম ভাইরাসকে ক্রিস্টালাইজ করেছিলেন, এবং ক্রিস্টালস কনসিস্ট অফ প্রোটিন শো ইনার্ট আউটসাইড অ্যান্ড স্পেসিফিক টু দ্য হোস্ট সেল। ভাইরাস প্রধানত যখন জীবের দেহের বাইরে থাকে তখন ইনার্ট কন্ডিশনে থাকে, কিন্তু জীবের মধ্যে থাকে যখন তখন রেপ্লিকেশন পদ্ধতিতে বংশ বিস্তার করে। তো ভাইরাস প্রকৃতপক্ষে দেখো, ভাইরাস হচ্ছে ইনফেকশাস পার্টিকেল এবং অব্লিগেট প্যারাসাইট। অব্লিগেট আর ফ্যাকাল্টেটিভের মধ্যে পার্থক্য আছে। অব্লিগেট মানে মাস্ট যেটা অবশ্যই প্রয়োজন হবে, আর ফ্যাকাল্টেটিভ মানে সেটা ছাড়াও কেউ যদি বাঁচতে পারে, ঠিক আছে। যেমন আমরা জল ছাড়া আমরা বাঁচতে পারবো না, ধরে রাখো জল ছাড়া আমরা বাঁচতে পারবো না, সুতরাং এই ঘটনাকে বলা হয় অব্লিগেট। তো এটাই হচ্ছে অব্লিগেট, কিন্তু আমরা আমাদের পার্টনার ছাড়া বাঁচতে পারবো, তাহলে এটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ, কিন্তু প্রয়োজন মতো আমাদের পার্টনার লাগে। তাহলে অব্লিগেট আর ফ্যাকাল্টেটিভের মধ্যে এটাই পার্থক্য। খুব সহজভাবে বোঝানোর জন্য আমি এই এক্সাম্পল দিলাম। তো অব্লিগেট প্যারাসাইট মানে এদের রিপ্রোডাকশনের জন্য অবশ্যই হোস্টকে লাগবে, তাহলে হোস্টকে 100% এদের লাগবে, আদারওয়াইজ এরা রিপ্রোডাকশন করতে পারে না। নিউক্লিয় প্রোটিন, তার মানে এদের সেলের ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে, বাইরের দিকে প্রোটিন থাকে, এবং নট ট্রুলি লিভিং, প্রকৃত ট্রুলি কিন্তু লিভিং নয়, কারণ জীবের মতো এদের দেহে মেটাবলিজম হয় না, তার সঙ্গে সঙ্গে এদের কোনো সেলুলার অর্গানাইজেশন দেখতে পাই না, শুধুমাত্র এরা রিপ্রোডাকশন করে। সেই জন্য ভাইরাসকে জীব আর জ্বরের মধ্যবর্তী পর্যায়ের অবস্থা বলা হয়। এবং হোস্ট স্পেসিফিক, একটা নির্দিষ্ট ভাইরাস নির্দিষ্ট হোস্টকেই প্রধানত আক্রমণ করে। এবং দেখো প্রধানত আরএনএ যুক্ত যে সমস্ত ভাইরাস আছে, এই আরএনএ যুক্ত ভাইরাসগুলো প্রধানত প্ল্যান্টকে আক্রমণ করে, আর ডিএনএ কন্টেনিং ভাইরাস প্রধানত এনিম্যালকে আক্রমণ করে। এবং ভাইরাসের যে জেনেটিক মেটেরিয়াল, তার মধ্যে কিছু ভেরিয়েশন দেখা যায়। দেখো জেনেটিক মেটেরিয়াল ইন দ্য ভাইরাস, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল সবসময় ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়, প্ল্যান্টসের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল সবসময়, আচ্ছা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ সবসময় ডাবল স্ট্যান্ডার্ড এক্ষেত্রে ডিএনএ হয়, এবং প্ল্যান্টসের ক্ষেত্রেও জেনারেলি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে সেটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হতে পারে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ হতে পারে, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ হতে পারে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ হতে পারে। দেখো ভাইরাস যখন ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তখন সেই ভাইরাসের যে জেনেটিক মেকআপ সেটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ঠিক আছে। আবার ভাইরাস যখন প্ল্যান্টসকে আক্রমণ করে জেনারেলি সেই সমস্ত ভাইরাসের যে জেনেটিক মেকআপ সেটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। আবার যখন এনিম্যালসকে আক্রমণ করে সেটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ যুক্ত ভাইরাস আক্রমণ করতে পারে, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ যুক্ত ভাইরাস আক্রমণ করতে পারে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যুক্ত ভাইরাস আক্রমণ করতে পারে।
তার মানে ভাইরাসের যে জেনেটিক মেকআপ একটু একটু মাথায় রাখতে হবে। দেখো নর্মালি ডিএনএ কে আমরা কি জানি, নর্মালি ডিএনএ হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে আমরা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএও দেখতে পাই, রাইট? নর্মালি ডিএনএ কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড, আর আরএনএ নর্মালি কি হয়, আরএনএ নর্মালি সিঙ্গেল স্ট্যান্ডার্ড, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে আমরা ডাবল স্ট্যান্ডার্ড আরএনএও আমরা দেখতে পাই। তার মানে সমস্ত টাইপ কিন্তু ভাইরাসের ক্ষেত্রে দেখতে পাই। এগুলো যেখানে হায়ার অর্গানিজমসের ক্ষেত্রে দেখতে পাই না, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ এবং ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে সমস্ত টাইপের জেনেটিক মেটেরিয়াল দেখা যায়। এবং ভাইরাস দেখো কম্পোস্ট অফ জেনেটিক মেটেরিয়াল, জেনেটিক মেটেরিয়ালের জন্যই সে ইনফেকশাস হয় এবং হ্যাভ আইদার ডিএনএ অর আরএনএ, ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটা থাকে। নো ভাইরাস হ্যাভ বোথ আরএনএ অ্যান্ড ডিএনএ, কোনো ভাইরাসে ডিএনএ আর আরএনএ দুটো থাকবে না। এবং এদের যে আবরণ তো তাকেই আমরা বলবো ক্যাপসিড। দেখো এই যে ক্যাপসিড আছে, এই ক্যাপসিড প্রধানত অসংখ্য এরকম প্রোটিন দিয়ে তৈরি, এবং প্রত্যেকটা ছোট ছোট এই যে প্রোটিনগুলো বা সাব ইউনিটগুলো, এই প্রত্যেকটা সাব ইউনিটকে আমরা বলবো ক্যাপসোমিয়ার। তাহলে ক্যাপসোমিয়ার প্রোটেক্ট দ্য নিউক্লিক অ্যাসিড, এবং এই ক্যাপসোমিয়ারের ভেতরেই ডিএনএ থাকবে, অ্যান্ড অ্যারেঞ্জড ইন দ্য হেলিক্যাল অর দ্য পলিহেড্রাল ফর্ম, ডিফারেন্ট ফর্মে এটা অ্যারেঞ্জ হতে পারে। যেমন একটা টোবাকো মোজাইক ভাইরাসের স্ট্রাকচার দেখো, এটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, এবং টোবাকো মোজাইক ভাইরাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যাপসিড, ঠিক আছে? তার মানে এরকমভাবে এটা প্রধানত ক্যাপসিড, কিন্তু এদের যে ক্যাপসোমিয়ারগুলো সেগুলো আঙুরের থোকার মতো অবস্থান করে। এটা একটা ক্যাপসোমিয়ার, এটা একটা ক্যাপসোমিয়ার, এটা একটা ক্যাপসোমিয়ার, এটা একটা ক্যাপসোমিয়ার, এগুলো সব হচ্ছে ক্যাপসোমিয়ার। সেই জন্যই একে অনেকটা এরকম দেখতে লাগে। এটা একটা রড শেপেড প্রধানত ভাইরাস, এবং এদের ডিএনএ দেখো একটা সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএনএ, এবং যেটা প্রধানত এইভাবে স্পাইরালি কয়েলড হয়ে আছে, এবং কিছুটা এই ক্যাপসিডের সঙ্গেও এটা কিন্তু কিছুটা লেগে থাকে, রাইট? সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ টোবাকো মোজাইক ভাইরাস, অ্যান্ড হুইচ ইজ সিঙ্গল স্ট্যান্ডার্ড আরএনএ কন্টেনিং ভাইরাস, অ্যান্ড ইটস আরএনএ ইজ হেলিক্যাল। এবার দেখো ব্যাকটেরিওফাজ জেনারেলি ভাইরাসকে আক্রমণ, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে যে সমস্ত ভাইরাস, তো তাদেরকেই বলা হয় ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজের আমরা যদি একটা স্ট্রাকচার দেখে, প্রথমেই যে স্ট্রাকচার থাকবে তো সেটা হচ্ছে হেড, এবং হেডের পরে এখানে দেখো একটা ছোট্ট অংশ আছে যেটা হচ্ছে নেক বা কলার, নেক বা কলারের পরে যে অংশ আছে তার নাম শিদ, আর শিদের নিচে দেখো এন্ড প্লেট আছে, আর এন্ড প্লেটে অসংখ্য ছোট ছোট এইভাবে টেল ফাইবার থাকে, এবং এই জায়গাতে অর্থাৎ হেডেতে আমরা দেখতে পাবো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে, ঠিক আছে? তাহলে যখন ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তখন এই টেল সিদ বা টেল ফাইবার দিয়ে এরা ব্যাকটেরিয়ার গায়ে আটকে যায়, এবং তারপরে এই যে শীত যে পোর্শনটা আছে, এই শীত পোর্শন কিন্তু কন্ট্রাক্টাইল হয়, এটা ছোট হয়, এবং যখন ছোট হবে তখন এই ভাইরাল ডিএনএ, ব্যাকটেরিওফাজের ডিএনএ তখন ব্যাকটেরিয়ার দেহের মধ্যে প্রবেশ করে, এবং টোটাল ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস মেশিনারিকে সে ক্যাপচার করে নেয়, রাইট? এবং তার ফলে রিপ্রোডাকশন হয়, এবং এই ব্যাকটেরিওফাজের রিপ্রোডাকশন আইদার সেটা হতে পারে লাইটিক, এবং সেটা হতে পারে লাইসোজেনিক। যখন কোনো ব্যাকটেরিওফাজের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএকে পুরোপুরিভাবে ব্রেক করে দেয়, তো তখনই তাকে আমরা বলবো লাইটিক সাইকেল। এক্ষেত্রে ব্যাকটেরিয়াল সেল পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর যখন কোনো ব্যাকটেরিওফাজের ডিএনএ যখন ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে যদি ইনকর্পোরেটেড হয়ে যায়, ধরো যাক এটা ব্যাকটেরিয়ার ডিএনএ, আর ভাইরাস বা ব্যাকটেরিওফাজের ডিএনএ এই ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে যদি ইনকর্পোরেটেড হয়ে যায়, তো তখন তাকে বলা হয় প্রোফাজ, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াল সেল কখনো ধ্বংস হবে না, রাইট? এরপরে দেখো, এরপরে আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি দেখে নেব। প্রথম যে টার্মিনোলজি আছে তো সেটা হচ্ছে ভাইরয়েডস। তো ভাইরয়েডস বলার আগে ভিরিয়নের কথা বলি। ভিরিয়ন মানে হচ্ছে ছোট্ট একটা ইনফেকশাস পার্টিকেল, সো দিস ইজ কল্ড অ্যাজ ভিরিয়ন। মানে ক্যাপসিড এবং ডিএনএ অথবা আরএনএ এই দুটোকে মিলে একসঙ্গে আমরা বলছি ভিরিয়ন। এইবারে কোনো জায়গাতে ক্যাপসিড থাকে, আবার কোনো জায়গাতে শুধু ডিএনএ থাকে, ক্যাপসিড থাকে না। তো তার উপর বেস করেই ডিফারেন্ট টাইপের ভাইরাস আছে, ভাইরাসের পার্টিকেল আছে। দেখো কোনো ভাইরাসের মধ্যে প্রধানত আমরা প্রোটিনের আবরণ দেখতে পাই, এবং তার সঙ্গে সঙ্গে এই ভাইরাস থেকে যদি প্রোটিনের আবরণকে যদি বের করে নিই, তাহলে যে স্ট্রাকচার পড়ে থাকবে তো তাকেই আমরা বলবো ভাইরয়েড, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড। তো এটাই হচ্ছে ভাইরয়েড। টিও ডিনেকার প্রথম 1971 সালে এই ভাইরয়েডসের কনসেপশন দিলেন। বলছে ফ্রি আরএনএ অফ দ্য লো মলিকুলার ওয়েট। এটা প্রধানত ফ্রি আরএনএ, তার মলিকুলার ওয়েট অনেক কম হয়, কারণ ক্যাপসিড থাকে না, তো সেই জন্য অবভিয়াসলি এটা ফ্রি আরএনএ হবে। এবং ল্যাক দ্য প্রোটিন কোড, কোনো রকম প্রোটিন কোড নেই। স্মলার দ্যান ভাইরাস, অবভিয়াসলি এটা স্মলার দ্যান ভাইরাস হবে। এরা যে রোগ ঘটাবে, যেমন পিএসটিভি, পটেটো স্পিন্ডল টিউবার ডিজিজ, তো পিএসটিভি রোগটা ভাইরয়েডসের জন্য হয়। প্রায়ন্স দেখো অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন,
যখন তৈরি হয় কোনো পলিপেপটাইড চেইন যখন তৈরি হয় তখন সেই পলিপেপটাইড চেনের ফোল্ডিং হয় এবং এই ফোল্ডিংয়ের ডিফারেন্ট টাইপের প্রধানত প্রোটিন হেল্প করে, যেমন চ্যাপেরন প্লাস আরও বিভিন্ন রকমের প্রোটিন হেল্প করে। এবং এই প্রোটিন ফোল্ডিং যদি অ্যাবনর্মাল হয়, ধরা যাক এটা নর্মাল ফোল্ডিং কিন্তু এক্ষেত্রে হয়ে গেলে এরকম অ্যাবনর্মাল, যদি এরকম অ্যাবনর্মাল যদি হয়ে যায় তার ফলে তাকে আমরা বলবো প্রায়ন্স। দেখো, অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন এবং সিমিলার সাইজ টু দ্য ভাইরাস কজ দ্য নিউরোলজিক্যাল ডিজিজ, বিভিন্ন ব্রেন সংক্রান্ত বিভিন্ন রোগ ঘটায়, যেমন বোভাইন স্পঞ্জিফর্ম এনকেফালোপ্যাথি বা বিএসি, এটাকে বলা হচ্ছে ম্যাড কাউ ডিজিজ ইন দ্য ক্যাটল, এবং তার সঙ্গে সঙ্গে ক্রুয়েজেফিল্ড জ্যাকবসন্স ডিজিজ বা সিজেডি প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তাহলে আরএনএ মানে হচ্ছে ভাইরয়েডস, আর এক্ষেত্রে প্রোটিন মানে হচ্ছে প্রায়ন্স। অ্যালগি এবং ফাঞ্জি যখন পরস্পরের সঙ্গে সহাবস্থান করে তো তখনই তাকে বলে লাইকেন, এবং লাইকেনের মধ্যে যে মাইক্রোবায়েন্ট মানে ফাঞ্জাল পার্টনারকে আমরা বলবো মাইক্রোবায়েন্ট, আর অ্যালগির যে পার্টনার তো তাকে বলা হয় ফাইকোবায়েন্ট। এবং ফাঞ্জি প্রধানত হেটারোট্রফিক হয় আর অ্যালগি অটোট্রফিক হয়। তাহলে কিভাবে একে অপরের উপকার করে দেখো, ফাঞ্জি প্রধানত অ্যালগিকে প্রোভাইড দ্য শেল্টার, ঠিক আছে, অ্যালগিকে, ফাঞ্জি হচ্ছে মেন বডি, তো সেই মেন বডির মধ্যে অ্যালগি আছে, তাহলে অ্যালগিকে শেল্টার দেয়, আর এই অ্যালগি ফাঞ্জিকে পরিবর্তে খাদ্য দেয়। লাইকেন আর গুড পলিউশন ইন্ডিকেটর, যখন সালফার ডাইঅক্সাইড পলিউশন হয় তখন লাইকেনের সংখ্যা কমে যায়, সেই জন্য বলা হচ্ছে লাইকেন হচ্ছে পলিউশন ইন্ডিকেটর এবং নট গ্রো ইন পলিউটেড এরিয়া, পলিউটেড এরিয়াতে লাইকেন কখনো বৃদ্ধি পায় না। এরপরে দেখো যে অংশটা আছে তো সেটি হচ্ছে মাইকোরাইজা। হোয়াট ইজ দিস মাইকোরাইজা? ফাঞ্জি এবং রুটসের মধ্যে যে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ তো তাকেই বলা হয় মাইকোরাইজা। ধরা যাক এরকম প্ল্যান্টসের কিছু সেল আছে এবং এই সেল বা রুটের মধ্যে ফাঞ্জি ঢুকে যাচ্ছে এবং ফাঞ্জির হাইফা যখন একদম বাইরের দিকে এরকম একটা শীত তৈরি করে, ধরা যাক এক্ষেত্রে রুটের সেল আছে বা এপিডার্মিস আছে এবং তার বাইরে যখন ফাঙ্গাল হাইফা যখন শীত তৈরি করে তো তখনই তাকে বলা হয় একটোমাইকোরাইজা। আর এন্ডোমাইকোরাইজা কাকে বলে? যখন সেলের মধ্যে যখন ঢুকে যায়, মনে রাখবে এন্ডোমাইকোরাইজা যখন সেলের মধ্যে ঢুকে যায় তখন সেটা সেল ওয়াল এবং প্লাজমা মেমব্রেনের মিডিলে অবস্থান করে, কখনোই সাইটোপ্লাজমের ভেতরে ঢোকে না, তো তখনই তাকে আমরা বলবো এন্ডোমাইকোরাইজা। ঠিক আছে, ফাঞ্জি এবং রুটসের সমন্বয়, তো এটাই হচ্ছে এন্ডোমাইকোরাইজা। এবার দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে প্ল্যান্টটি, দ্য ফিউ মেম্বার্স আর পার্সিয়ালি হেটারোট্রফিক, কিছু মেম্বার আছে তারা কিন্তু পার্সিয়ালি হেটারোট্রফিক হয়, যেমন ইনসেক্টিভোরাস প্ল্যান্ট আছে, যেমন ব্লাডার ওয়াট এবং ভেনাস ফ্লাইট্র্যাপ। এই ভেনাস ফ্লাইট্র্যাপ কিন্তু একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস, ঠিক আছে। তাহলে কিছু মেম্বার প্রধানত হেটারোট্রফিক হয়, যেমন ভেনাস ফ্লাইট্র্যাপ এবং তার সঙ্গে সঙ্গে ব্লাডার ওয়াট, এবং প্যারাসাইটিক প্ল্যান্ট আছে যেমন কাস্কিউটা। জেনারেলি প্ল্যান্ট প্রধানত ফটোসিনথেটিক হয়, অটোট্রফিক হয়, কিন্তু হেটারোট্রফিক প্ল্যান্টের এক্সাম্পল এগুলো দেওয়া আছে। লাইফ সাইকেল অফ দ্য প্ল্যান্ট হ্যাজ দ্য টু ডিস্টিংক্ট ফেজ, ডিপ্লয়েড স্পোরোফাইট এবং হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট। তো এই যে ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড ফেজ ক্রমশ পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, সো দিস ইজ কল্ড এস অল্টারনেশন অফ জেনারেশন, রাইট। ধরা যাক কোনো একটা প্ল্যান্ট আছে, তো সেই প্ল্যান্ট বডির কোনো একটা পার্টিকুলার সেল তো সেটা সবসময় ডিপ্লয়েড হবে এবং এই ডিপ্লয়েড সেলের স্পোরিক মিওসিস হবে। কি হবে? স্পোরিক মিওসিস। তার ফলে এখান থেকে হ্যাপ্লয়েড স্ট্রাকচার তৈরি হবে, সুতরাং এখান থেকে হ্যাপ্লয়েড স্ট্রাকচার তৈরি হবে। আবার মেল আর ফিমেল হ্যাপ্লয়েড স্ট্রাকচার যখন পরস্পরের সঙ্গে যুক্ত হবে তখন আবার ডিপ্লয়েড স্পোরোফাইট তৈরি হবে, রাইট। তো এই যে ঘটনা হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড এই যে স্টেজ অল্টারনেট যখন চলে আসছে তো একেই আমরা বলবো অল্টারনেশন অফ জেনারেশন। তাহলে স্পোরোফাইট সবসময় ডিপ্লয়েড হয় আর গ্যামেটোফাইট সবসময় হ্যাপ্লয়েড হয়। আমরা জানি যে অ্যালগি এবং ব্রাইফাইটার প্রধান যে উদ্ভিদ দেহ তো সেটা গ্যামেটোফাইট, এবং তার সঙ্গে সঙ্গে টেরিডোফাইট আর জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এদের যে মেন প্ল্যান্ট বডি সেটা কিন্তু স্পোরোফাইট হয়। অর্থাৎ যত ইভলিউশন যত প্রোগ্রেস করেছে তত গ্যামেটোফাইট ছোট হয়েছে এবং স্পোরোফাইট তত বড় হয়েছে। এনিম্যালিয়ার ক্ষেত্রে দেখো ল্যাক সেল ওয়াল, কোনো কোষপ্রাচীর থাকে না, শো দ্য হলোজয়িক মোড অফ নিউট্রিশন, মানে হেটারোট্রফিক পুষ্টি সম্পন্ন করে। হায়ার ফর্ম শো দ্য ইলাবোরেট সেন্সরি অ্যান্ড দ্য নিউরোমোটর মেকানিজম, যেগুলো হায়ার যে সমস্ত অ্যানিমালস আছে তাদের সেন্স অর্গান অনেক বেশি ডেভেলপ হয়। নিউরোমোটর মেকানিজম মানে এই যে হাত পা সঞ্চালন প্লাস অন্যান্য কাজ করা, এগুলো তারা অনেক বেশি অ্যাক্টিভ হয়, যেগুলো লোয়ার অ্যানিমালস দেখবে একটু স্লাগিস, একটু তারা ধীরে ধীরে সব কিছু করে, কিন্তু হায়ার অ্যানিমালস অনেক বেশি অ্যাক্টিভ হয়। এবং সাম এবং এই জায়গাতে দেখো সাম আসেলুলার অর্গানিজম, কিছু আসেলুলার অর্গানিজম হচ্ছে ভাইরাস, ভাইরয়েডস এবং লাইকেন, সো দে আর নট ইনক্লুডেড আন্ডার 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন।
এবার একটু সামারি দেখে নাও, একদম এনসিআরটি থেকে তুলে দেওয়া আছে এই নোটসে। তো ক্যারেক্টার্স দেখো, মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি এবং এনিমেলিয়া। মোনেরা সেল টাইপ, মোনেরা তো অবভিয়াসলি প্রোক্যারিওটিক হবে, কিন্তু বাকি সবাই ইউক্যারিওট। দেখো ইউক্যারিওটিক 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 ইউক্যারিওটিক। এবং সেল ওয়াল দেখো, মোনেরাতে নন সেলুলোজিক এবং পলিস্যাকারাইড প্লাস অ্যামাইনো অ্যাসিড, তার মানে এক্ষেত্রে যে সেল ওয়াল থাকে তো সেটা পেপটাইড ও গ্লাইকান দিয়ে তৈরি। কিছু প্রোটিস্টাতে আমরা সেল ওয়াল দেখতে পাবো, কোষপ্রাচীর দেখতে পাবো। ফাঞ্জিতে আমরা দেখতে পাবো সেটা কাইটিন ফর্মে থাকবে। প্ল্যান্টিতে প্রধানত প্রেজেন্ট থাকবে সেলুলোজ, কিন্তু এনিমেলিয়াতে অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে। এবং কিছু প্রোটিস্টাতে প্রেজেন্ট থাকে বাট এনিমেলিয়াতে অ্যাবসেন্ট থাকে। নিউক্লিয়ার মেমব্রেন মোনেরাতে অ্যাবসেন্ট, কিন্তু বাকি তো সবগুলোতে অবভিয়াসলি প্রেজেন্ট হতে হবে। বডি অর্গানাইজেশন এটা সেলুলার। ফাঞ্জি এককোষী অথবা বহুকোষী হতে পারে, ঠিক আছে, মাল্টিসেলুলার অথবা লুজ টিস্যু। এবং তার সঙ্গে সঙ্গে প্ল্যান্টটি দেখো টিস্যু এবং অর্গ্যান, এবং এক্ষেত্রে এনিমেলিয়াতে টিস্যু, অর্গ্যান এবং অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাই। এবং মোড অফ নিউট্রিশন দেখো অটোট্রফিক আবার কেমোসিনথেটিক এবং ফটোসিনথেটিক হতে পারে, হেটারোট্রফিক হতে পারে, যেমন স্যাপ্রোফাইট, প্যারাসাইট। স্যাপ্রোফাইট মানে মৃত জীবদের থেকে পুষ্টি সংগ্রহ করে, প্যারাসাইট মানে অন্য জীবের দেহ মধ্যে অবস্থান করে তার ক্ষতি করে, ঠিক আছে। অটোট্রফিক মানে কি ফটোসিনথেটিক, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে প্রোটিস্টা, অথবা হেটারোট্রফিক মানে খাবারের জন্য অন্যর ওপর নির্ভরশীল হতে পারে। হেটারোট্রফিক মানে এটা স্যাপ্রোফাইটিক হতে পারে, প্যারাসাইটিক হতে পারে, ফাঞ্জি। স্যাপ্রোফাইটিক মানে মৃত জীবদের থেকে পুষ্টি সংগ্রহ করা অথবা অন্য জীবের দেহের মধ্যে থাকতে পারে। প্ল্যান্টটি তো সবসময় ফটোসিনথেটিক হবে, আর এনিমেলিয়া হলোজয়িক অর স্যাপ্রোফাইটিক, দুই ধরনের পুষ্টি সম্পন্ন করে, রাইট। তো এটাই হচ্ছে প্রধানত তোমাদের যে এনসিআরটি যে আছে বা ক্লাস 11-এ ইউনিট 1-এ এই অংশটাই হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার এবং বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। সুতরাং 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনে যে কিংডম মোনেরা আছে সেগুলো সম্পর্কে এই ক্লাসিফিকেশনে পড়তে হবে। প্রোটিস্টা আছে, কত রকমের প্রোটিস্টা আছে এই ক্লাসিফিকেশনে পড়তে হবে, কিংডম মোনেরা, প্রোটিস্টা এবং ফাঞ্জিকে পড়তে হবে। আর প্ল্যান্টি আর এনিমেলিয়াকে আমরা সেপারেটলি পড়বো, সেটা সেপারেট দুটো চ্যাপ্টারে আছে। তো আশা করি এই ভিডিওগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, এবং তোমাদেরকে আমি আবারও বলছি যে নোটস তৈরি করো। বায়োলজিতে তুমি যেভাবে পড়ছো নোটস তৈরি না করলে কিন্তু প্রিপারেশন নিতে পারবে না, তোমাকে নিজের মতো করে নোটস তৈরি করতে হবে। আমি যে অংশগুলো বললাম তো এগুলো যদি লিখে নাও তাহলে তোমাদের অনেকটা তৈরি হয়ে যাবে। তার সাথে সাথে অনেক কিছু বই নয়, এনসিআরটি বইটাকে ভালো করে করো, এবং প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার চ্যাপ্টার ওয়াইজ কিনে নাও। এক একটা চ্যাপ্টার শেষ হবে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স ফলো করবে, এবং নিজের প্রতি কনফিডেন্স রাখো এবং খাটার মানসিকতা, পরিশ্রম করার মানসিকতাটা নিয়ে এসো। তাহলেই দেখবে নিট এক্সামিনেশনে তুমি ক্র্যাক করতে পারবে। অনেক টাকা দিয়ে তোমার কোচিং সেন্টারে ভর্তি হওয়া লাগবে না। এই বিষয়টা আমি আবারও বলছি, তুমি যদি এরকম ভেবে ফেলো যে তুমি কোচিং সেন্টারে ভর্তি হওনি মানে তুমি নিটে পাবে না, এরকম নয়, ঠিক আছে। তোমার যদি সত্যি সত্যি ডেডিকেশন থাকে, তোমার যদি সত্যি সত্যি প্রপার গাইডেন্স থাকে, তুমি অবশ্যই এই এক্সামিনেশন ক্র্যাক করতে পারবে। তো পরের দিন তাহলে আমরা থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, এবং থার্ড চ্যাপ্টারে কি আছে আমরা দেখে নিই। হিউজ পোর্শন আছে, মোস্ট ফেভারিট এবং ইম্পর্টেন্ট পোর্শন, দ্যাট ইজ প্ল্যান্ট কিংডম। পরের দিন আমরা প্ল্যান্ট কিংডম সম্পর্কে আলোচনা করব। এবং আবার বলছি যে এইগুলো সম্পর্কে তোমরা যদি ডিটেলস যদি জানতে চাও, আরও হায়ার লেভেলে যদি জানতে চাও, এমএসসি লেভেলে যদি জানতে চাও, আমার আরও একটা চ্যানেল আছে বায়োনি নির্মল বলে, তো সেই চ্যানেল তোমরা ফলো করতে পারো। সেখানে বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন বিষয়, বোটানি, জুলজি, ফিজিওলজি, এই সব কিছু আমি ডিটেলসে আলোচনা করি, এমএসসি লেভেল পর্যন্ত আলোচনা করি, তো সেটাও তোমরা দেখতে পারো। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।